আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দীর্ঘদিন যাবৎ চিন্তা করতেছিলাম যে আসলে আমাদের ভাই বোনদেরকে নিয়ে বসবো যারা কাজ পাচ্ছিল বা যারা মার্কেটে মোটামুটি হচ্ছে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছিল। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকজন অতিথিকে আমাদের পাশে পেয়েছি, আমাদের মাঝহারুল হক সুমন ভাই। তো ভাইয়া আসলে আহ, আমি ভাইয়ের সাথে অনেকবারই কথা বলেছি। ভাইয়া কতবার হতে পারে? হ্যাঁ, এটা তো আনকাউন্টেবল। আচ্ছা, অনেকবার। ভাইয়ের সাথে প্রায় ভাইয়ের তিন সাথে বছর, অনেক 3.5 বছর। অনেকবার কথা হয়েছে, কিন্তু ভাইয়ের সাথে আসলে ফেস টু ফেস কখনোই ওইভাবে বসা হয় নাই। আর হচ্ছে ভাইকে আমার অনেক জানার আছে। আমি আসলে আমি নিজেই দুঃখিত, কারণ আমি নিজে জানতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো আমরা ভাইকে জানবো, ভাইয়ের কথাগুলো শুনবো। আসলে এই এপিসোডগুলো জাস্ট শো অফ এই টাইপের না। আমরা এখান থেকে কিছু বের করে আনবো যেগুলো আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আমি নিজেও কথা বলার চেষ্টা করব। আসলে আমাদের আজকের টপিক ছিল যে ফ্রিল্যান্সিংকে আমরা কেরিয়ার হিসেবে নিতে পারবো কিনা, কেরিয়ার হিসেবে কিভাবে। ধরেন ডাক্তারি একটা পেশা, এটা একটা কেরিয়ার, এটার বদলা আমরা কি ফ্রিল্যান্সিং এ নিতে পারবো কিনা। আমরা সেনাবাহিনীতে চাকরি করতেছি, ওইটার বদলা একটা ফ্রিল্যান্সিং একটা কেরিয়ার হইতে পারে। এখন কোন ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরে কাজ করবেন বা কোন স্কিলটা, এটা আমরা বলবো না বা এটা নিয়ে কথা বলবো না। বাট আসলে আলটিমেটলি আপনি যে ঘরে বসে অনলাইনে কাজ করার, এই যে আমরা বিজ্ঞাপনগুলো দেখি, এগুলো আসলে কতটুকু কষ্টসাধ্য বা কতটুকু আরামদায়ক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং মাজহারুল ভাইয়ের প্র্যাকটিক্যাল জীবনে উনি যা এই বিষয়গুলো হচ্ছে ফেস করছেন বা ফেস করেছেন অলরেডি, ভবিষ্যতে করবেন, এখন উনি কোন অবস্থাতে আছে, এগুলো সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। তাই যারা আসলে এই ভিডিওগুলো দেখবেন, বিশেষ করে যে সাকসেস স্টোরি টাইপের, বাট আমি আবারও বলছি যে এটা দেখে ভাবার কোনো অবকাশ নেই। আমি আহ, 1 মাস পরে অথবা 2 মাস পরে বা 3 মাস পরে আমাদের এই ভাইদের পর্যায়ে চলে আসব। ঠিক আছে? তো এটা হচ্ছে ডিসক্লেইমার আর কি। আমরা ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের ক্যারিয়ার বিষয়ে আমরা যে সিদ্ধান্তহীনতায় ভুগি, আসলে ফ্রিল্যান্সিংটাকে আমরা অনেকভাবেই নেয়ার চেষ্টা করি। অনেকে পার্ট টাইম হিসেবে নেওয়ার চেষ্টা করি, অনেকেই হচ্ছে বাড়তি একটা ইনকাম হবে, আপনার হয়তো বা কোনো একটা জব আছে, এটার পাশাপাশি ইনকাম হবে, এইভাবে আমরা চিন্তা করি। তো এগুলা এইভাবে চিন্তা করা যায় কিনা বা আমাদের উচিত হবে কিনা এভাবে চিন্তা করা, এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো মাজহারুল হক সুমন ভাই, আপনার নাম তো বলেই ফেললাম সবাইকে। তো ভাইয়া, তারপরেও আপনি আপনার পরিচয়টা, আপনি কোথা থেকে বলছেন? আমরা দেখতে পাচ্ছি ভাই অলরেডি ওনার কাজ থামিয়ে হচ্ছে আমাদের সাথে কথা বলতেছেন। তো আপনার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের সাথে ভাগ করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আপনার কাছে যাচ্ছি। ভাইয়া, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আজকে আপনার এখানে কথা বলতে পারতেছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মাঝারুল। আমি বর্তমানে সাভারে আছি। প্রথমত আমি আপনার সাথে ফার্স্ট কথা হয়েছিল আমার 2020 সালে, এবং তখন আমি প্রথম আপনার করোনা ভাইরাসের যখন আমাদের ছড়ায় পড়লো, তখন আপনার সাথে ফার্স্ট টাইম কথা হয়। তো ওই আচ্ছা। সময় থেকেই আসলে আপনার সাথে আমার পরিচয়, এবং এই পর্যন্ত অসংখ্যবার কথা হয়েছে এবং অনেক সাপোর্ট পেয়েছি আপনার, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর ফ্রিল্যান্সিংটা আপনাকে দেখে আসলে শুরু করা ভাইয়া, সত্যি কথা, এই কারণে আজকে আমি এখানে। আচ্ছা ভাইয়া, তাহলে আহ, ভাইয়া আসলে আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি তো অনেক লম্বা সময় ধরে কাজ করতেছেন। তো এই যে একটা হৃদ্যতার একটা, আমার কাছে মনে হয় আর কি, এই যে একটা হৃদ্যতার একটা সম্পর্ক। তো আমি মনে করি যে আমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছি, এটা শুধু একটা ভিডিও না, এটা একটা জার্নি, একটা শুরু করার প্রসেস, অথবা এই জার্নির মধ্যখানে যে বাধা বিপত্তিগুলো আসে, এইগুলাই মূলত আমরা মানে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে ভাই বোনেরা যে স্টেপে এই মুহূর্তে আছে, ভালো কিছু করছে বা করার চেষ্টা করছে, এদের কাছ থেকে নির্যাসগুলো বের করে আনা। তো মাজহুল ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি আমার বড় নাকি ছোট, তারপর আমি আপনাকে ভাই হিসেবে সবসময় বলি। এবং আমি বিশ্বাস করি যে আপনি আমাকে ভালোবাসেন।
বা আপনারা যারা আমাকে দেখছেন, যে আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমি সুমন ভাইকে ভালোবাসি। তো এটা সামনাসামনি আসলে বলা ঠিক না, বাট তারপরে বলি। এবং আমি সবসময় ভাইয়ের কল্যাণ কামনা করেছি। এটা এরকম না যে আমার খুব ক্রেডিট। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি কিছু ভাই বোনদেরকে হেল্প করতে পেরেছি। তো এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন। হয়তোবা কথা হয়েছে। আমি 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 বের করব। আমি কিন্তু আহ, ভাইকে যতটুকু চিনি, যে ভাই অনেক কিছু করার পর উনি আমাকে একটা আপডেট দিত, যে আপডেটটা শুনে আমার অনেক ভালো লাগতো আর কি। তো এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভাই আসলে কিভাবে ওনার জার্নিটা শুরু করেছেন। আচ্ছা ভাইয়া, জি ভাই। ফ্রিল্যান্সিং তো ক্যারিয়ার হিসেবে আপনি এই মুহূর্তে ফুল টাইম হিসেবে কাজ করছেন, তাই না? হ্যাঁ ভাই, আজকে 3 বছর, অলমোস্ট 3 বছর আমি অন্য কোনো কাজ করছি না, আমি শুধু ফ্রিল্যান্সিং এ আছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং আছেন। তো আপনি আপনার জীবনের কোন স্টেপে চিন্তা করেছেন যে ফ্রিল্যান্সিং আমার আসতে হবে, বা আপনি তখন কি পড়াশোনা করতেন, নাকি কোনো জব করতেন, না কি করতেন ওই সময়? না, আমার অনার্স কমপ্লিট হয় 2013 সালে। তারপর আমি অলমোস্ট 6 বছরের মতো জব করলাম। প্রায় 3-4টা কোম্পানিতে আমি জব করেছি। জব করার পর করোনা ভাইরাসের সময় তো অনেকেরই জব চলে যায়, তখন আমারটাও চলে গিয়েছিল। জব আচ্ছা, চলে আচ্ছা। যাওয়ার পর, হ্যাঁ, তখন অ্যাট ফার্স্ট আপনার সাথে ফার্স্ট টাইম ফোনে কথা বলি, তারপর আপনার ভিডিওগুলো আমি শেষ করি। শেষ করার পরে আপনার একটা কোর্সও আমি এনরোল করেছিলাম সেকেন্ড ব্যাচে, ডিসেম্বরে, 2020 সালের ডিসেম্বরে। তারপর আচ্ছা। আপনার মাধ্যমে ভাইয়া একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল ফাইবারে। কারণ ওইগুলো হুম, আমি বুঝতাম না তখন, তখন ওই জিনিসগুলো খুব জটিল লাগতো। যদিও আমি 5-6 বছর জব করে আসছিলাম, তারপরেও এই ইন্টারনেটের জগৎটা আমার একটু নতুন ছিল কিন্তু তখন আমার কাছে। তাই অন্য কেউ যদি হুট করে মনে করে যে সে অনেক সিনিয়র, বাইরের মার্কেটে জব করতেছে, লোকাল মার্কেটে, সে যদি ডিজিটাল মার্কেটে আসতে চায়, তার অবশ্যই কোনো একজন টিচারের মাধ্যমে আসা উচিত আমি মনে করি। হুট করে নিজে নিজে সবকিছু সামলানোটা একটু ডিফিকাল্ট, বোঝা যায় না। তখন আপনার মাধ্যমে অ্যাকাউন্টটা খোলার পরে, তখন ফাইবারে আসলে জব পোস্ট করা হতো, তখন ওই জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করা যেত। তা মানে বায়ার ডেইলি, রিকোয়েস্ট, হ্যাঁ, বায়ার বায়ার রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট আসতো। জি। তো ডেইলি আমি জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতাম। তা করতে করতে একটা সময় একটা $5 জব আসে, সম্ভবত 2021-এর ফেব্রুয়ারিতে। তো ওইখান থেকেই শুরু হয় আসলে। তারপরে কিছুদিন ফাইবারে কাজ করার পর আপওয়ার্কে আসা, তারপর গুরু.com-এ আসা, তারপর আউট অফ মার্কেট প্লেস। এভাবে আলহামদুলিল্লাহ চলতেছে। আচ্ছা আর ভাইয়া, থেমে এগুলা, থাকা হয় নাই। আচ্ছা এগুলো আমরা জানবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে। তাহলে আপনি হচ্ছে অনার্স শেষ করেছেন 2013 সালে। 13 সালের শুরু করার পরে আপনি 2020 সালে, এই 13 সাল থেকে 20 সাল পর্যন্ত প্রায় 6-7 বছর হয়, তাই না? ধরেন 6 বছর ধরলাম, এই 6 বছর আপনি 6 বছর। বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছেন। এই জবগুলো মানে, মানে এটা কি আমরা জানতে পারি যে কোন ক্যাটাগরির বা কোন হ্যাঁ, হ্যাঁ। লেভেলের ছিল? আমি মূলত জব করতাম হচ্ছে আই প্ল্যানিং এ, হ্যাঁ, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। আমি ফ্যাশন ডিজাইনিং এ অনার্স করেছি। তারপর আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করতাম। ভাই, আমি এটা কিন্তু জানতাম না ভাই, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, যাই হোক, ভাইয়া ফ্যাশন ডিজাইনিং এ অনার্স করেছেন ভাইয়া। আচ্ছা, তাহলে করোনার ভিতরে আপনার জব চলে গিয়েছে, এরকম অনেক ভাই বোনরা হয়েছে যারা হুম। জব হারিয়েছেন। তো আপনার সাথে আমার পরিচয় হইলো 2020 সালে, তাই না? বিশ হ্যাঁ সালে ভাই, 2020-এর ডিসেম্বরে। 20 ডিসেম্বরে। আচ্ছা ভাই, আপনি কি যে সেক্টর শুরু করেছেন ওই সেক্টরে এখনো কাজ করছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই সেক্টরে কাজ করছি। আমি মূলত B2B লিড জেনারেশন নিয়ে কাজ শুরু করি প্রথমে। আমি জাস্ট এই একটা ইন্ডাস্ট্রিতেই দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, প্রায় 3.5 বছর যাবত। আর এর মাঝখানে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কাজ করার আমার সুযোগ হয়ে ওঠে নাই, বা আমি চিন্তা করারও সময় পাই নাই। মাঝখানে যেমন আপনিও কিন্তু ভাই আমাকে কয়েকবার বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্টের কথা। আমি অনেকবার শুরু করে করে লাইক এসইও, ডেটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে গুগল অ্যাডস, এগুলো অলমোস্ট আমার বিভিন্ন জায়গার কোর্স শেষ করা আছে এবং প্রসেসিংটাও আমি জানি। কিন্তু আমার নিজের সেক্টরে চাহিদা এত বেশি ছিল লাস্ট 3 ইয়ার্স, যে আমার অন্য সেক্টরে আসলে আমি চিন্তা করার সুযোগ পাই নাই এখনো। তবে ইন ফিউচার ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে অন্যান্য সেক্টরেও কাজের মধ্যে যাওয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি যখন শুরু করেছেন তখনকার দিকগুলা যদি চিন্তা করি, তাহলে ধরেন আপনি, এটা আমাদের আমাদের বিষয় না, আমাদের কোর্স বা আমাদের ভিডিও এটা না। ধরেন আপনি যখন শিখেছেন তখন শিখার
প্রসেসটা কি ছিল? মানে এই প্রশ্নটা হবে যারা শিখতে চায় তারা আসলে কোনো একটা টপিক বাছাই করার পরে, টপিক বাছাই কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা কথা বলতেছি না। টপিক বাছাই করলেও সে শিখতেছে। হুম ওই হুম শিখার সময় মানে আমরা অনেক সময় যেটা করি যে শিখতেছি, একজনের ভিডিও দেখতেছি, আরেকজনের কোর্সে ভর্তি হয়ে গেলাম, আরেকজনের কোর্সে ভর্তি হইলাম, ওনার সাকসেস স্টোরি দেখতেছি, ওনার এটা একটু শেখার চেষ্টা করলাম। এভাবে দেখা যায় যে যেই লাউ সেই কদু হয়ে যায় আর কি। তো তো আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ভাই আপনার শিখার প্রসেসটা কি ছিল? এক একজনের এক এক রকম থাকে। আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি তাহলে হয়তোবা নিজের যেমন আমি নিজেও জানতে পারবো হয়তো আপনার শিখার প্রসেসটা কি ছিল। অ্যাকচুয়ালি আমি একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করি না কখনো। প্রথমত হচ্ছে যে কোনো একটা জিনিসই এক সময় শিখতে হবে। লাইক আমি যদি এখন লিড জেনারেশন শিখতে চাই তাহলে আমার লিড জেনারেশনের দিকে ফোকাসটা রাখতে হবে। ওই সময় আবার পাশাপাশি আমি যদি অন্যান্য ভিডিওগুলো দেখি বা অন্যান্য জিনিসও চিন্তা করি, তখন পুরো জিনিসটা মাথার মধ্যে কিন্তু আসলে প্রপারলি ক্যাচ করবে না। আর ডিটেইলে যাওয়া লাগবে। আমার যেটা মনে হয় যে কোনো কিছু শেখার সময় শিখতে আসলে বেশি সময় লাগে না কোনো কিছু। সেটা যে কোনো স্কিলই হোক, খুব দ্রুত শেখা সম্ভব। বর্তমানে রিসোর্স খুব অ্যাভেলেবেল আছে। তো শিখতে সময় কম লাগে, বাট ওইটা ইউটিলাইজ করে অ্যাপ্লাই করাটা আসলে সময়ের ব্যাপার। যেমন আমি ফার্স্ট যেটা বললাম যে কাজটা শেখা হয়ে গেছিল, কিন্তু আমার ফেব্রুয়ারিতেই প্রথম অর্ডারটা যখন পেলাম $5, তখন আমি বুঝতে পারছি যে কাজগুলো কিভাবে কি করতে হয়। কিন্তু এই কাজগুলো প্র্যাকটিক্যালি একটা সময় কম থাকে আমাদের হাতে। আমাদের কখনোই ফ্রিল্যান্সিং এ হিউজ টাইম থাকে তা না। বায়ার বা আমাদের ক্লায়েন্ট যারা, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইম লাইন খুব কম থাকে। ওই কম টাইম লাইনের মধ্যে একটা হাই কোয়ালিটি ডেলিভারি বের করে আনাটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ। সো কাজ অনেকেই পারতে পারে, কিন্তু মার্কেট প্লেসে প্রপারলি একটা কোয়ালিটিফুল কাজ বের করে আনা, এই প্র্যাকটিসটা তৈরি করতে আমার মনে হয় অ্যাটলিস্ট 6 মাস দরকার। 6 মাস লাগবে। সেটা যে কোনো স্কিলে। কাজটা শিখতে হয়তো 1 মাস লাগতে পারে, কিন্তু কাজটা কিভাবে করতে হবে প্রপারলি, কোনো রকম মিস্টেক ছাড়া, এবং কোনো রকম কমপ্লেইন থাকবে না। আর লুপ হোলগুলো খুঁজে বের করা, প্রত্যেকটা কাজের মধ্যে লুপ হোল থাকে কিছু, যেটা কাজটা শেখার সময় বোঝা যায় না। কাজটা যখন করা হয় প্র্যাকটিক্যালি, তখনই লুপ হোলগুলো বের হয়ে আসে। এই জায়গাগুলোতে লুপ হোল আছে, তখন ওইগুলা আহ, ঠিকভাবে বুঝতে পারা এবং ওই লুপ হোলগুলোর উপরে আরো রিসার্চ করা, যাতে এই মিস্টেকগুলো ডিটেইলে যাওয়ার পরে এই মিস্টেকগুলো না হয়। তো সেই ক্ষেত্রে কাজ শেখার পরে 6 মাস টাইম দেওয়া উচিত। যে কোনো একটা লোকাল কারোর আন্ডারে 6 মাস কাজ করা, তখন সে পুরো অপারেশনটা ডিটেইলি বুঝতে পারবে। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু আরেকটু ব্যাকে যাই, যেমন আপনি যে ফ্রিল্যান্সিং এ মোটামুটি 3.5 বছর ধরে সার্ভিস দিচ্ছেন, এর আগের যেই আপনি যে জব করেছেন, জব ফিল্ডটা কি আপনাকে কোনোভাবে সাহায্য করেছে? মানে ওই যে জব করার সময় যে অ্যাডমিন টাস্ক গুলো আপনি করতেন, যে নিয়মানুবর্তিতার ভিতর দিয়ে চলতেছিলেন, কারো আন্ডারে হয়তোবা ছিলেন, এই যে মানে আপনি তো এটাই বলতে চাচ্ছেন যে কারো আন্ডারে থেকে মানে সে কিভাবে এটা ম্যানেজ করে এটা একটু বোঝার চেষ্টা করা বা ওই কাজগুলা নিজে আঞ্জাম দেওয়া। তো আপনার এই চাকরি জীবনের যেই অভিজ্ঞতা, এটা কি কোনোভাবে হেল্প করেছে? হ্যাঁ, এটা অবশ্যই হেল্প করছে আমার। কারণ আমি তখন অ্যাটলিস্ট যে যে কোনো কাজের মধ্যে একটা পরিবেশের ব্যাপার আছে কাজের। যে আমি যখন কাউকে কোনো কাজ ডেলিভারি দিব বা কারোর থেকে কোনো একটা কাজ আমি বুঝে নিব, তখন যে অ্যাপ্রোচটা, এটা একটা বিজ্ঞানীরা আসলে এটা বাংলাদেশ থেকে বুঝতে পারা খুব ডিফিকাল্ট। অ্যাপ্রোচ একটা ব্যাপার আছে। হুম, সো হুম, আপনি হুম। যখন ফরেন কারোর সাথে কাজ করবেন, আপনি অবশ্যই জানেন ভাই এটা, যে ওদের কাছে কিন্তু এট ফার্স্ট ওরা অ্যাপ্রোচটা খেয়াল করে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করতেছি তাকে কাজ করার সময়, বা কোনো কিছু চাওয়ার সময়, বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে সেটা বোঝানোর সময়। আমাদের কমিউনিকেশনে অ্যাপ্রোচটা খুব সমস্যা, যেটা আমি হুম, জব হুম। করে আসাতে এটা আমার বেশিক্ষণ লাগে নাই বুঝতে। শুধু যেমন আই জবে ক্যান যাওয়ার ডু পর, পারি আমরা। আমরা আই ক্যান ডু টাইপের কথাবার্তা পারি। হ্যাঁ, রাইট, অ্যাপ্রোচটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় শুরুতে অবশ্যই। এবং আমি নিজেও কিন্তু ২ বছর বাংলা লিংকে জব করেছি। ভাইয়া আচ্ছা, বুঝছেন? তো জি ভাই। ২ বছর বাংলা লিংকে জব করা অবস্থায় যে আমার যেহেতু এটা একটা প্রাইভেট সেক্টর, এইখানে অনেক বিষয় আসে আমি শিখেছি। অনেকগুলা ড্রাইভারকে ম্যানেজ করেছি, অনেক গাড়ি ম্যানেজ করেছি, অনেক অপারেশনে গিয়ে হচ্ছে আপনার অনেক মানুষকে ম্যানেজ করা, অনেকগুলো টিমকে ম্যানেজ করা। এগুলা করতে, করতে যেটা হইছে মানে আমি এই মুহূর্তে আমি অনেকগুলো মাল্টিটাস্কিং এর যে ব্যাপারটা,
অনেকে নতুন অবস্থায় মাল্টিটাস্কিং করতে পারবেন না, কারণ দেখেন একটা ক্লায়েন্টের কাজ করা এটা শুধু একজনকে ডেলিভারি দেওয়া, কিন্তু এট এ টাইম আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাছে অনেকগুলা ক্লায়েন্ট আসতে পারে, তাই না? সো জি ভাইয়া। এইগুলা যদি কাজটা উঠাইয়া প্রপারলি আমি দিতে চাই, তাহলে হয়তো আমি কাউকে ম্যানেজ করা লাগবে, আমার টিমে কেউ আসবে, বা আমি আমার ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে করাবো। একটা সময়ের ব্যাপার স্যাপার আছে, তাদেরকে সময়ের গুরুত্বটা বোঝানো, বা নিজেও ওইভাবে প্রপারলি। আমি অনেক ভাই বোনকে দেখেছি যারা 4-5টা কাজ করার পরে লেট ডেলিভারিতে পইরা, মানে হয়তোবা একটা ক্লায়েন্টকে খুব ভালো ডেলিভারি দিতে পারছে কোয়ালিটি ফুল, আরেকজনকে দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ব্যাড রিভিউ বা রিভিউ একটু কম পাওয়ার পরে, লাগাতার কয়েকটা রিভিউ পাওয়ার পরে সে হচ্ছে এই ফিল্ডে আর নাই। সো এরকমও হয়েছে। তো এটা লট অফ থিংস কাজ করে যে আপনি ফ্রিল্যান্সিং এ আসবেন, আপনি হয়তোবা সেনাবাহিনীতে জব করতেছেন, 9টা 5টা আপনি যাইবেন, আপনি হয়তোবা কারো আন্ডারে ট্রেনিং করতেছেন, ঘুমাইতেছেন। প্রপারলি ঘুমানোটাও আমি দেখছি, আমার একটা ফ্রেন্ড আছে, তার বাবা হচ্ছে সেনাবাহিনীর অফিসার ছিল। তো আঙ্কেল বলতো আর কি যে প্রপারলি ঘুমানোটা কেমনে ঘুমাইতে হবে এটাও কিন্তু একটা ডিউটি। হুম। তারা দুপুর বেলাতে কাজ দিত যে তুমি এতটা থেকে এতটা পর্যন্ত ঘুমাবা, যদি না ঘুমানো হইতো তাহলে শাস্তি দেওয়া হইতো। তো এই যে বিষয়গুলা, যে আপনি অনেক কিছু এখানে ম্যানেজ করবেন, তো ম্যানেজিং এর যে দক্ষতা, এটা 1-2 দিনে আসে না। তো আমরা মাজহারুল ভাইয়ের কাছ থেকে আরো জানবো প্রপারলি যে উনি কিভাবে আসলে মেনটেন করেছেন ওনার ফ্রিল্যান্সিং জার্নিটা। আচ্ছা ভাইয়া, আহ, আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাই বা এই মুহূর্তে কাজ শেখার চেষ্টা করতেছি, তাদের আপনার কাছে মনে হয় কি, বা আপনার কাছে মানে যদি জানতে চাই, তাহলে এই যে কমিউনিকেশনের যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিভাবে হেল্প করে? কমিউনিকেশনের পাওয়ারটা হেল্প করে, লাইক হচ্ছে যে আপনার মার্কেটটা বড় হয়ে যাচ্ছে আপনার কমিউনিকেশন পাওয়ারটা যখন প্রপার থাকতেছে। আপনার শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করা লাগতেছে না, তখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি চিন্তা করতে পারতেছেন। So, আমার কাছে আচ্ছা, এটাই মনে আচ্ছা। হয় যে কমিউনিকেশন আসলে সবচেয়ে বড় শক্তি ফ্রিল্যান্সিং এ। তাহলে আপনি 100% এর ভিতরে কমিউনিকেশনকে কত পার্সেন্ট দিবেন? কমিউনিকেশনের সাথে স্কিল কেও কিন্তু আমরা আসলে স্কিল ডেভেলপমেন্টটাকেও কিন্তু আমরা অবমূল্যায়ন করতে পারি না। দুইটাই হুম, সমানভাবে গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন আচ্ছা। প্লাস স্কিলস, এই দুইটা সেট যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে একটা চাকরিজীবী মানুষের ফ্রিল্যান্সিং এ দাঁড়ায় যেতে। বাট যারা ফ্রেশার একেবারে, তাদের একটু সময় লাগবে। সময় লাগবে। আবার আমি এটাও দেখেছি ভাইয়া, যে উনি হয়তোবা বলে না যে প্যারাই পইরা অনেক কিছু শিখা, এরকম ভাই বোনদেরকেও দেখেছি যারা কমিউনিকেশনে হয়তো বা এত স্মার্ট ছিল না, কিন্তু আস্তে 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 ধরেন আহ, একটা সিস্টেমের ভিতর দিয়ে গিয়ে উনি এই সিস্টেমের ভিতরে পড়তে পড়তে এখন ক্লায়েন্টকে কি বললে কাজ দিতে পারে এটা উনি বুঝে গেছেন, তাই না? জি ভাইয়া। সো আমার কাছে মনে হয় যে এই এই পয়েন্টটা ধরতে পারা আর কি, যে আপনি ক্লায়েন্টকে কিভাবে, যেহেতু আমি বলি এখানে এরকম না যে আপনি একটা ক্লায়েন্টকে পাইছেন, সে আপনাকে প্রথমবার কাজ দিয়ে চলে গেল। মাল্টি মানে কি বলে, মাল্টি ওয়ার্ডার যেটাকে বলে, বা বারবার ফিরে আসে, এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট আছে ভাইয়া, যে হ্যাঁ, জীবনটা পাল্টে দেয়, এরকম অনেক ক্লায়েন্ট আছে। রাইট তো ভাইয়া। জি। একবার যদি আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার পরে তার সাথে কমিউনিকেশনটা যদি ওইভাবে প্রপারলি আমরা করতে পারি, সে কিন্তু বারবার ফিরে আসবে। এবং সে একা না, আমি আমার জীবনে দেখেছি যে ক্লায়েন্টরা তার বন্ধু বান্ধব সহ ফিরে আসে। আবার এটাও দেখা যায় যে ধরেন আপনি হয়তোবা $8 পার আওয়ারে বা $10 পার আওয়ারে জব করেছেন, তো অন্য একটা ছেলেকে $5 পাইলো, $5 কাজ করায় 1-2টা প্রজেক্ট করানোর পরে দেখলো যে না, আমার একটু টাকা বেশি গেলেও একে আমার দরকার। হুম। এরকমও আমি ক্লায়েন্ট পাইছি যে যারা হ্যাঁ, অন্যকে দিয়ে কাজ করায় তারপর আমার কাছে ঘুরে আসছে। এটা কেন? কারণ হচ্ছে কোয়ালিটি। ২টা দিক দিয়ে কোয়ালিটি। একটা হচ্ছে যে আমি কতটুকু ভালো কাজ পারি, এবং আমার কমিউনিকেশনটা কেমন, বা কমিউনিকেশন এ উনাকে হয়তোবা ইয়ে করেছে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার আ যে ১ম অর্ডারটা এটা কত ডলারের ছিল? $5। এরপরে $5 ছিল। জি ভাই। এটা কত দিনের ছিল? কত দিনের? মনে বেশি আছে করে কি? না, হ্যাঁ, আপনাকে রাত্রেবেলা কল করছিলাম তো রাত 12টার দিকে, মনে আছে আমার। ওটা বেশি করে আচ্ছা, ছিল না ভাইয়া, ওটা হয়তো 5-6 ঘন্টার কাজ ছিল। আচ্ছা, আচ্ছা। বাট অ্যাকচুয়ালি আচ্ছা ওই ভাই, কাজটা বিলংস করে $40, কিন্তু আমি $5 করা লাগছিল, যেহেতু আমার কাছে কোনো অর্ডার ছিল না, কোনো রিভিউ ছিল না, কিচ্ছু ছিল না। সো হুম, শুরুর হুম, দিকে আমার সবগুলা কাজই
মানে অনেক কম রেটেই করা লাগছে। আচ্ছা ভাইয়া, আপনি এই 3.5 বছরের এমন টানা কতদিন হয়েছে যে আপনি কাজ পান নাই, বা এরকম কি কোনো কাহিনী আছে যে? হ্যাঁ ভাই, এটা হচ্ছে 2021 সালে ফেব্রুয়ারি থেকে তো কাজ শুরু হয় ফাইবারে। পরে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ভালোই কাজ হয়েছিল। জুন জুলাই থেকে যে সামার ভ্যাকেশন শুরু হয় অ্যাকচুয়ালি ওয়েস্টার্নে, ইউএসএ তে বা ইউরোপের দিকে, তো তখন হঠাৎ করে আমার ফাইবার প্রোফাইলে কাজ আসা বন্ধ হয়ে যায়। প্রায় 2 মাসের মতো কাজ ছিল না কোনো। এইটাই একমাত্র টাইম যখন কাজ ছিল না। তো তখন থেকে এই পর্যন্ত টুকটাক কাজ আছে এরপর, বাট তারপর আমি আপওয়ার্কে সুইচ করি, তারপর গুরু.com সুইচ করি। সো অনেকগুলো অ্যাকাউন্ট যখন হ্যান্ডেল করা হয় তখন হুম। সমস্যা হয় না। এটা আমি আর কি আস্তে আস্তে বুঝতে পারছি, এখনো আমি শিখতেছি এই ব্যাপারগুলো। আহ, আমি খেয়াল করছি যে সামার ভ্যাকেশনের সময় কাজটা একটু কম আসে। সামার ভ্যাকেশন কোন টাইম এটা? এটা জুন জুলাই অগাস্ট এই 3 মাসের মধ্যেই যে কেউ যখন নেয়। এক একজন ক্লায়েন্ট এক এক টাইমে সামার ভ্যাকেশনে যায়। সো আচ্ছা আচ্ছা। ওই হিসাবে আমি দেখছি যে এই সময় ভলিউমটা কম আসে। আমি যদি একজনের উপর নির্ভরশীল থাকি তাহলে সমস্যা হয়ে যায়, এটা আমি প্রথম বছরই বুঝতে পারছি। আচ্ছা, এই কারণে আপনি ফাইবারে আপনি সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত গিয়েছেন ফাইবারে? ফাইবারে লেভেল 2 ছিল, কিন্তু এই মাসে আবার লেভেল 1 করে দিচ্ছে। ওদের কি কি আপডেট আসছে, ফাইবারে খুব একটা কাজ করা হয় না আমার এখন আর। ফাইবারে লেভেল 2 ছিল, এখন আর লেভেল 1। আপওয়ার্কে এই মুহূর্তে আপনি কিসে আছেন, কোন লেভেলে? আপওয়ার্কে টপ রেটেড আছে। আর গুরু.com এ কোনো লেভেল টেবিল আছে? না, ওইটা লেভেল টেবিল নাই, ওইটাতে আসলে ফিক্সড বায়ার কিছু। ওইখানে সব বিগ বায়ার, আমি যা দেখলাম বড় বড় বায়ার, একটা দুইটা বায়ার থাকলেই এনাফ। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেকদিন ধরেই নিজেই তো সংসার চালাচ্ছেন, তাই না? হুম। সংসার চালাইতে গিয়ে দেখতেছি যে আসলে জিনিসপত্রের যে দাম, মানুষের নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, এটার কারণে অনেকে অনেকভাবে দিশেহারা আর কি। তো যারা চাকরি করতেছেন, বিশাল একটা জায়গা জুড়ে আছেন, যারা প্রাইভেট জব করছেন, বা হয় না যে আপনি 1 বছর আগে অনেক ভালো চলতেছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার স্যালারিটাও ডাউন হয়ে গেছে, বা স্যালারি পাচ্ছেন না ওইভাবে। আহ, হয় না এরকম যে প্রাইভেট সেক্টরে তো হয়ই। সরকারি চাকরি কত পার্সেন্ট? আর সবই তো, বেশিরভাগই তো প্রাইভেট। তো সরকারি চাকরিজীবী হিসেবেও যারা কাজ করতে চায় বা আসতে চায়, তো ফ্রিল্যান্সিং এ আসার জন্য তাদের অনেক মোটিভেশন থাকে যে আসলে আমি তো এখানে পার্ট টাইম হিসেবে করতেছি, বা আমি, আমার ফুল টাইম আমার চাকরি আছে, আমি পার্ট টাইম হিসেবে যদি আসি তাহলে হয়তো আমাকে একটু হেল্প করবে ফ্রিল্যান্সিংটা। এটা কি আসলে হেল্প করতে পারবে? মানে ওনার যে চিন্তা ভাবনা, এটা কি কতটুকু যৌক্তিক? আপনার কাছে কি মনে হয় যে একজন চাকরিজীবী সে ফুল টাইম জব করে আবার সে ফ্রিল্যান্সিং এ আসবে? না, এই ক্ষেত্রে আমি একটা মজার ব্যাপার শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসার আগে আমি যখন জব করতাম আমার কাছে এরকম ফিল হইতো যে ডেইলি আমার যা ডেইলি ওয়ার্ক কোম্পানির জন্য, আর টোটাল অফিস করতাম হচ্ছে প্রায় 10 ঘন্টার মতো, 9 থেকে 10 ঘন্টা, কিন্তু আমার কোম্পানি ওয়ার্ক যা তা 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এবং এটা যে শুধু আমার ক্ষেত্রে তা না, আমি সবার ক্ষেত্রেই দেখছি মোটামুটি এরকমই, যে সারাদিনের যা কাজ 3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা, এর উপরে যায় না কারণ, কিন্তু অফিসে তারা 9-10 ঘন্টা থাকে। এবং এটা এক ধরনের পয়েন্ট নেওয়া ম্যানেজারের কাছে বা বসের কাছে বা ডিরেক্টরের কাছে অফিসের মধ্যে। সো অ্যাকচুয়ালি কাজ মনে হয় না কেউ 3-4 ঘন্টার বেশি করে, যারা অ্যাকচুয়াল ওয়ার্কার তারা ছাড়া। যদি কোনো অফিস লেভেলে কেউ থাকে অফিস ওয়ার্কার, তাদের 3-4 ঘন্টার বেশি কাজ থাকে না। সো কেউ যদি ফ্রিল্যান্সিংও করতে চায় তারও ওই 3 থেকে 4 ঘন্টায় তার ফোকাসটা ধরে রাখতে হবে প্রতিদিন, ডিসিপ্লিন করে। এখন প্রত্যেকের হাতে এনাফ টাইম আছে, 24 ঘন্টা অনেক বড় একটা স্কেজুয়াল। কেউ যদি নিজের মতো করে এভাবে ভাগ করে নেয় যে আমি ডেইলি 3 থেকে 4 ঘন্টা আমি শুধু এখানেই সময় দিব, আর আপনি ততক্ষণ পর্যন্ত ব্যর্থ না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতেছেন। আমি বিশ্বাস করি এটা। হুম সো হুম। উনি যদি চেষ্টা করে যায় উনি পারবে, সফল হবে না কেন, অবশ্যই হবে। এখন এটা আমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া, যে আমরা কিভাবে আমাদের টাইমটাকে ইউজ করতেছি। এবং আমার কাছে একটা প্রমাণ সহ আছে। প্রমাণ হচ্ছে আপওয়ার্কে উনি টপ রেটেড। হুম। আমাদের আমাদের একজন ভাই, আপওয়ার্কে উনি টপ রেটেড। ওনার সাথে হঠাৎ করে একদিন কথা হচ্ছে যে উনি বলতেছে যে ভাই আমি তো সরকারি চাকরিজীবী। আমি বললাম যে ভাই আপনি চাকরিজীবী সরকারি, উনি সচিবালয় টাইপের বা এইরকম কোনো একটা জায়গাতে আছেন। উনি আবার আপওয়ার্কেও টপ রেটেড, আমাদের সেক্টরে কাজ করেন, আমাদের কোনো একটা বেজেট ছিল আর কি। তো ভাইয়া বলতেছে যে ভাইয়া আমি যেটা করি আর কি, আমি আমার আমার ওয়াইফ, আমার ভাই, আমার বোন, আমার শালা, আমার মানে আশেপাশে যারা আছে, এদেরকে দিয়ে আমি আমার কাজগুলা, আমি হয়তো বা কমিউনিকেশন করে ওরা আমার সব কাজ করে দেয়।
সো যদি আসলেই করার মেন্টালিটি থাকে তাহলে হয়তোবা কাজটা কঠিন হলেও, অবশ্যই কঠিন, ভাইয়া কঠিন না যারা হ্যাঁ, চাকরি করে অবশ্যই। এটা করতে আসবে, কারণ এখানেও কিন্তু মাল্টিপল ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতে হয়। সো অনেক সময় দেখা যায় যে টাইমিং এর অনেক ঝামেলা থাকে, আপনার নেটওয়ার্কে কাজ করতেছে না, অনেক ইস্যু থাকতে পারে। আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, আপনার এই সমস্যা, আপনার অসুস্থ, আপনার বাচ্চা অসুস্থ, আপনার ওয়াইফ অসুস্থ, বাবা মা হসপিটালে, অনেক কাহিনী হয়। তো এইগুলো ম্যানেজ করতে গিয়ে বা এগুলা যে আসলে প্রপারলি ম্যানেজ করতে পারবে, আমি মনে করি না যে অসম্ভব কিছু। তবে আসলে আহ, এটা নট ইজি, অবশ্যই অবশ্যই একটু কঠিন হবে। তবে মানুষ চাইলে, আল্লাহর যদি সাহায্য থাকে তাহলে কি না পারে। আচ্ছা ভাইয়া, আমরা আহ, যখন জানতে পারলাম যে আপনার কাজ নাই, তো তখন এই সময়টাতে আপনি কি করেছেন? মানে আপনি আহ, থাকে না যে ভাই ছাইরা দিব, ভাই আমার হচ্ছে না, আমি হয়তোবা আরেকটা ব্যবসা, ফ্যামিলির মানুষ বলতেছে, অনেক সময় বলে কিন্তু আপনি হয়তোবা অনেক কিছু শেয়ার করতেছেন, আপনার ওয়াইফ হইতে পারে, আপনার মা হইতে পারে, বাবা, তারা অনেক সময় বলতে পারে যে এগুলা এত টেনশন করে লাভ নাই, তুমি অন্য কিছু করো। তো এই এই সময়টা আপনি কিভাবে পার করেছেন যখন সময় কাজ ছিল না বা আহ, যখন কাজ ছিল না বা যখনই আমার আর্নিং কমে আসছে, অথবা যখনই আমার কাজ বন্ধ হয়ে গেছিল, লাইক 2021 সালের কথা যখন বললাম, তখন আমি ট্রাই করছি যে আহ, নতুন নতুন জায়গায় সুইচ করার, কিছু নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার। আচ্ছা। আমাকে তখন মূলত, যে আমার ট্রিগারটা আসছে মূলত হচ্ছে যে আমি কিছু আপওয়ার্ক প্রোফাইল আসলে খেয়াল করলাম, যে যারা 2013-14 থেকে কাজ করে তাদের প্রোফাইলে $1 মিলিয়ন আর্নিং, $2 মিলিয়ন আর্নিং। তো এইগুলো দেখার পরে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এরা তো আমার চাইতে ডিফারেন্স কিছু না, সবাই তো মানুষ। আর হুম বাংলাদেশ হুম হুম থেকেও আমি এরকম পাইছি, ইন্ডিয়া থেকেও পাইছি। তো এই ব্যাপারগুলো হুম দেখে আসলে সামহাও নিজেকে মোটিভেট করে রাখতাম, এবং আবার আরেকটা জায়গায় অ্যাকাউন্ট খোলা শুরু করলাম, আরো কিছু মানুষের সাথে কানেক্ট হওয়া শুরু করলাম, নতুন নতুন মানুষের সাথে ডেইলি শুধু শুধু আজের মিটিং এ যাইতাম আমি। এরকম অনেক ফরেনার পিপল আছে যাদের আমি ক্যালেন্ডারিতে গিয়ে মিটিং হুম। সেট করে তাদের তাদের বিজনেসটা আমি শুনে ট্রাই করতাম যে তাদের বিজনেস ডেভেলপমেন্টে হেল্প করার জন্য অনেকের সাথে ফ্রিতেও কাজ করে দিছিলাম তখন। মানে চুপচাপ বসে থাকি নাই, নিজেকে হুম ব্যস্ত হুম হুম। রাখছিলাম এই ব্যাপারটার মধ্যে। এবং আল্লাহ তো আসলে এটাই বলছে আমাদের, যে চেষ্টা করতে হবে, ফলাফলটা নিয়ে এত চিন্তা না করার। আমি চেষ্টা করে গেছি ভাই, এখনো করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো আচ্ছা ভাইয়া, চেষ্টাটা রাখছি, আমি চেষ্টা থামাইনি আমরা তো নিজেকে। আসলে যারা পুরুষ মানুষ আমাদের সবারই হাত খোলা থাকে, তাই না? মনে করেন একটা ইনকাম হচ্ছে, তারপরে খরচ করতেছি, হ্যাঁ, ফ্যামিলি মানুষের জন্য খরচ করি, নিজের শখ ফিলাপের জন্য। তো ওই সময়টা মনে হয় নাই যে ভাইয়া আমি আহ, আমি কি ডাউনের দিকে যাচ্ছি, না আমি আসলে কি করব, দিক বিদিক, মানে হয়তো থাকে না ভাইয়া যে আমি খরচ করতেছি খরচ করতেছি। তো এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। আমার কিছু নিজস্ব মতামত আছে, এগুলো আমি জি বলার ভাই। চেষ্টা করব। তো এরকম হয়েছে না যে নিজের সাথে বা আমার খরচের সাথে আমি খাপ খাইয়ে নিতে পারতেছি না, এরকম কি কখনো হয়েছে? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ওরকম। ফ্রিল্যান্সিং এ আসার পর প্রথম বছরটা ডিফিকাল্ট ছিল শুধু, আমি আবারও যেটা বলবো 2021 সালটা। তারপর থেকে এগুলো চিন্তা করা লাগে না আমার। মূলত সমস্যা হয়েছে যেটা, যে আসলে মূল সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। মানে আমার কাছে মাঝখানে এটাও মনে হয়েছে যে এটার উপর মনে হয় একটু আমার পড়ালেখা করা উচিত, যে খরচের ব্যাপারটা কখন কোন জায়গায় কতটুকু খরচ করতে হবে, এখানেও আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করা উচিত। অনেক। হুম হ্যাঁ, হুম এটা হুম। আমার কাছে মনে হয়েছে। কিন্তু প্রবলেমের যে ব্যাপারটা এরকম হয় নাই কখনোই। বাট হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ইয়ারটা খুব প্রবলেম হয়েছে আমার, এটা স্বীকার করতে হবে। ফার্স্ট ইয়ার আমার আর্নিংটা আমার জন্য যথেষ্ট ছিল না, তখন আমার অন্য সাপোর্ট নেওয়া লাগছে। বাট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সিং এ যারা একদম নতুন দেখতেছে তাদের জন্য কি এরকম কোনো বার্তা দেয়া যায় যে আপনার কি মতামত, যে ধরেন তাদেরকে যদি বলি যে আমরা যে ফ্রিল্যান্সিং আহ, একটা অনিশ্চিত একটা ক্যারিয়ার, মানে কাজ কাজ কামের কোনো আসলে ভ্যালুয়েশন নাই, এরকম যদি বলি, তাহলে এটা কি যথার্থ হবে? না না, এটা তো মোটেও অনিশ্চিত না। কারণ আপনি যদি ডেটা খেয়াল করেন, তাহলে এটা তো আমাদের জব ডিমান্ড তো মূলত বাড়তেছে।
আপনি আপওয়ার্ক বা ফাইবারের ডেটা যদি দেখেন যে তাদের সেলস বাড়তেছে, মানে কি সেলসটা তো আমাদের মাধ্যমেই হচ্ছে। আপওয়ার্ক বা ফাইবার তাদের যে সেলসটা করতেছে এটা আমাদের মাধ্যমে। আমি যতদূর খেয়াল করলাম যে আপওয়ার্ক ফাইবার 2020 সালের পর থেকে এখন পর্যন্ত তাদের সেলস, আমি টোটাল অ্যাকুরেট নাম্বারটা বলতে পারবো না, বাট অনেক বাড়ছে। বিশেষ করে করোনা ভাইরাসের পরে অলমোস্ট 1/3 বেড়ে গেছে তাদের সেলস। 1/3 বেড়ে গেছে মানে কি, যে ফ্রিল্যান্সিং এ মানুষগুলো আসতেছে। আপওয়ার্ক আচ্ছা, ফাইবার আচ্ছা। সেলস যে এইভাবে বাড়বে, এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারতাম, করোনা ভাইরাসের আগে, লাইক যারা 10 বছর আগে মার্কেট প্লেসে আসছে তাদের কিন্তু মোটামুটি সবাই এখন আহ, বলতে গেলে যে কোটিপতি, বাংলাদেশের ভাষায় যদি বলতে চাই, যারা 8-10 বছর আগে মার্কেট প্লেসে আসছে। তো তাদের কারোর প্রোফাইলেই আমি দেখি না যে 100 কে কম আছে আপওয়ার্কের। হুম, হুম, হুম। সো আপনি যেটা বললেন যে আহ, এটা অনিশ্চিত, এটা বলা যাবে না, এটা নির্ভর করতেছে যে তার মাইন্ডসেটের উপর। আবারও যেটা বলতে গেলে, সে কিভাবে নিজেকে মাইন্ডসেট করে এখানে আসতেছে, কতক্ষণ সময়ের জন্য সে আসতেছে, এটার উপর নির্ভর করতেছে। অনিশ্চিত তো সবকিছুই ভাই, আবার ওইভাবে চিন্তা করলে কারণ বুঝতেছেন? আমরা তো এই যে এখন রেকর্ডিং করতেছি, রেকর্ডিং শেষ করতে পারবো কিনা এটাও তো জানি না, তাই না? জি ভাই। হ্যাঁ। তো এইভাবে চিন্তা করলে আসলে আপনি যে সরকারি চাকরি করতেছেন, সরকারি চাকরি যে চলে যাবে না এটার কোনো গ্যারান্টি আছে? এটাও তো কোনো গ্যারান্টি নেই। জি ভাই। সো ওই আর কি। তো আচ্ছা ভাইয়া, টাকা পয়সার ব্যাপারে যদি একটু কথা বলি, আপনার হয়তোবা ফ্যামিলি মেম্বাররা ভিডিও দেখতে পারে, আবার আমার ফ্যামিলি মেম্বাররা ভিডিও দেখবে, আশেপাশে বন্ধু বান্ধব ভিডিও দেখবে। দেখেন টাকা যেভাবে আসছে ওইভাবে গেছে, টাকা থাকে নাই। তো এখন কিছু হয়তোবা মোটিভেশন হইতে পারে, যে এটা যে ভাইয়া, আপনার এক্সাক্ট নাম্বার তো আসলে বলা যায় না, তবে এটা এটা কি বলা সম্ভব যে আপনার মান্থলি সর্বোচ্চ কত উঠছিল বা এরকম আর কি? আচ্ছা, মান্থলি এটা 1 মাসই হয়েছে আমার, $3,900 গত বছরের সেপ্টেম্বরে। এটা কি একটা প্ল্যাটফর্ম থেকেই না বাহিরে সব মিলে? না, চারটাই মিলায়। চারটা বলতে আপওয়ার্ক, ফাইবার, গুরু, আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস মানে লিঙ্কডইন। লিঙ্কডইন, সব মিলে? হুম। আচ্ছা। এটা আমার এবং হাইস্ট। এখন এই এই পর্যন্ত টোটাল কত টাকা? কিন্তু ওনার পকেটে নাই সব, এটা কিন্তু আগে কয়ে দিলাম। আহ, টোটাল তো তো- আসলে ওইভাবে হিসাব করতে গেলে, যেমন আপওয়ার্ক, ফাইবার, নিয়ার 50, লেস দেন 50, বাট নিয়ার $50,000। নেয়ার $50,000 ধরেন। এই যে মুক্ত পেশা ফ্রিল্যান্সিং বলতেছি, মাসে লাখ লাখ টাকা ইনকাম, এটা কি ভাই সবার ক্ষেত্রে এটার পার্সেন্টেজটা কেমন? এটা কি আপনি কোনো ক্যালকুলেশন করছেন? না ভাই, এটা পার্সেন্টেজ অনেক কম। কারণ হচ্ছে অ্যাকাউন্ট খোলার দিক থেকে বাংলাদেশ প্রথম। এটা অনেকে কিন্তু একটু করে মজা করে বলে, কথাটা সত্যি কিন্তু, যে হুম। বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্টের দিক থেকে যদি হিসাব করা হয়, বাংলাদেশ আসলে মোটামুটি প্রথম দিকেই আছে। কিন্তু আর্নিং এর দিক থেকে বাংলাদেশ মনে হয় 10-এরও উপরে, যেমন আমার যেটা ধারণা। কারণ আসলে আমরা ওই যে যেটা বললাম, আমাদের মাইন্ডসেট একটু সমস্যা। আমরা অ্যাকাউন্টটা খোলার পরে অনেকেই চিন্তা করে ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখলে অটোমেটিক বায়ার এসে অর্ডার দিয়ে যাবে, অথবা আপওয়ার্কে বা গুরুতে যেখানে ওকে অ্যাকাউন্ট খুলে রাখলে অটোমেটিক অর্ডার চলে আসবে, এরকম কিছু না। একটা সময় ছিল যখন অ্যাকাউন্ট খোলা থাকলে হ্যাঁ ডিরেক্টলি বায়ার এসে নক দিত। এখন ব্যাপারটা এত ইজি না। এখন ফার্স্ট পেজে আসা লাগে। ফার্স্ট পেজে আসার জন্য ডিটেল এসইও করার পরেও এখানে একটা লাখেরও ব্যাপার থাকে, ফাইবারের অ্যালগোরিদমের ব্যাপার থাকে। আপওয়ার্কে তো ফার্স্ট পেজে মনে হয় না বাংলাদেশ থেকে খুব একটা সহজ ব্যাপার আপওয়ার্ক থেকে ফার্স্ট পেজে থাকা। আমার কিছুদিন ছিল, তারপরে আমারটা আর থাকে নাই। আপওয়ার্কে খুব কঠিন। আর সো এই ডিটেইলে ব্যাপারগুলো প্রথমে একটা মানুষকে বুঝতে হবে, যে কখন কিভাবে একটা ক্লায়েন্টের সাথে তার যোগাযোগ হতে পারে। সে যখন এই কনস্ট্রাকশনটা ক্লিয়ারলি বুঝতে পারবে, হুম, হুম, তখন হুম। সে বুঝে যাবে যে তার কতক্ষণ ওয়েট করতে হবে। প্রত্যেকের টাইম আসবে। আচ্ছা, তাহলে সবার জন্য রিকমেন্ডেশন কি এটা যে ভাইয়া, যে ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক, গুরু.কম বা আউট অফ মার্কেট প্লেস এগুলাতে সমন্বয় করা উচিত বা এগুলাতেও হুম। দেখা উচিত? এটা হ্যাঁ। কখন থেকে শুরু করতে পারে? মানে সে কি মানে একই সাথে সবগুলো একসাথে ট্রাই করবে, না একটা একটা ট্রাই করার পর? আপনি তো সবার আগেই ফাইবার ফাইবার ধরছেন, তারপর কি আপওয়ার্ক কবে থেকে শুরু করছেন ফাইবারের? ফাইবারের প্রায় 8-9 মাস পরে। এটা কেন মনে হইলো যে আমার এখন 7-8 মাস পরে। আপওয়ার্কে যাওয়া উচিত? তখন ওরকম কিছু মনে হয় না ভাই, অর্ডার আসতেছিল না, মাথা খারাপ হয়ে গেছিল তখন পুরো, যে কি করব না করব। তাড়াহুড়ো করে একটা অ্যাকাউন্ট খুলে
আমি দেখলাম যে আমার কাছে কানেক্ট আছে 90টার মতো, এই 90টা কানেক্টই আমার সম্বল, কারণ এরপরে তো ডলার দিয়ে কানেক্ট কিনতে হবে, আমার কাছে তো মাস্টার কার্ডও ছিল না। হুম, হুম, তো হুম, ওই হুম। 90 কানেক্টরে দিয়ে আপনার ফার্স্ট অর্ডারটা আনতে হবে somehow। সো এই ব্যাপারগুলো সিরিয়াসলি নেওয়া লাগবে, যে যেভাবে হোক 90 কানেক্ট অর্ডার আনা লাগবে। আর আগে ব্যাপারগুলো একটু ইজি ছিল, কারণ আগে কানেক্টের প্রাইসও কষ্ট অনেক কম ছিল। হুম, আমরা হুম, যখন হুম, শুরু করি তখন একটা অর্ডারের জন্য 4 কানেক্ট থেকে 6 কানেক্ট হলেই হচ্ছিল। 6 হুম। কানেক্টে আপনি একটা $500 অর্ডার অ্যাপ্লাই করতে পারতেন 2021 সালেও। কিন্তু 2023 সালে একটা $500 একটা অর্ডার অ্যাপ্লাই করার জন্য মোটামুটি 16 থেকে 20 কানেক্ট প্রয়োজন। এক একটা কানেক্টের দাম বাংলা টাকায় 15 টাকা, অনেক টাকা কিন্তু অ্যাপ্লাই করতে। সো এই জিনিসগুলো বোঝা লাগবে যে এগুলো একটা ক্রিটিক্যাল মোমেন্ট। আমি অ্যাকাউন্টটা খুলেই যদি আমার কারেন্টগুলো নষ্ট করে ফেলাই, কিন্তু তাহলে তো হচ্ছে না। আগে নিজের অ্যাকাউন্ট খোলার আগে আমি মনে করবো যে লোকালি কাজ করা উচিত 2-3 মাস মিনিমাম। লোকালি কাজ করার পর যখন সে কনফিডেন্ট হবে, তখন সে অ্যাকাউন্ট খুলে মোটামুটি যুদ্ধে নামার মতো আর কি, যুদ্ধে নামতে হবে তার, যে 90 কানেক্ট তার সম্বল, এটা দিয়েই তার ফার্স্ট অর্ডার টানতে হবে আপওয়ার্কের ক্ষেত্রে। আচ্ছা। আর ফাইবারের ক্ষেত্রে ভাই, এই ক্ষেত্রে আপনি বলেন ভাই, ফাইবারের যে লগারিদম, এটা আমি এখনো ক্র্যাক করতে পারিনি। আমি বুঝতেছি না আসলে ফাইবার কখন উপরে নেয় কখন নিচে নামায় দেয়, কোনো ঠিক নাই। ফাইবার ভাই আসলে তার রিড করা একটু কঠিন। অবশ্যই রিড করা কঠিন। এবং এখন যে লেভেল 1 থেকে এটা শুরু, যে গিগের প্রমোশনটা, এই যে সিস্টেমটা আসছে, এটা যারা করবে এটা তাদের একটা এক্সট্রা, মানে তারা এমনিতেই তো অর্ডার থেকে 20% করে নিচ্ছে, তাই না? তো তাদের আরেকটা বাড়তি একটা ইনকামের আপওয়ার্কও সেম হয়ে গেছে ভাই। আপনি যদি হ্যাঁ ভাই, চিন্তা আপনি করেন আরেকটা যে জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আপওয়ার্ক, ফাইবার, এরা দুইটা জায়গাতেই নতুনদের প্রবেশের পথটা অনেক কঠিন করে ফেলছে। কঠিন করে ফেলছে, কঠিন করে ফেলছে। এটাই, হ্যাঁ, এটাই, এটাই। তাদের কাজ পাওয়ার আগে ডলার ইনভেস্ট করা লাগবে এখন, এরকম একটা অবস্থা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হুম, হুম, সো হুম। এটা সামনে আরো কঠিন হয়ে যাবে। আর সবাইকে তো কানেক্ট ফ্রি দেয় না ভাই। আমি অনেককে দেখছি যে নতুন আচ্ছা, অ্যাকাউন্ট করছে, সে তার আর এখন জিরো আর কানেক্ট 90 হয়ে কানেক্ট গেছে। পাওয়া যায় না। 90 কানেক্ট পাওয়া যায় কিন্তু সবার ক্ষেত্রে না। মানে আপনার আচ্ছা। হয়তোবা 100 জনের মধ্যে 10 জন বাদ বাদ পড়ে এরকম। এটা হয়তোবা ও, উনার ব্যাড লাক আরকি। আবার এটাও হইতে পারে যে উনাদের সাথে আ আ চ্যাটিং করলে বা কনট্যাক্টে যোগাযোগ করলে দিবে। তবে নতুন অবস্থায় আপনাকে হয়তোবা ফ্রি কানেক্ট দিবে। আচ্ছা ভাইয়া, জি ভাই। আপনার Upwork এ যাত্রা শুরু হইছে ফাইবারের ৮-৯ মাস পরে। আপনি কতটা জবে এপ্লাই করার পর ১ম কাজ পাইছেন Upwork এ? আপওয়ার্কের হয়তো 6টা 7টা জবের অ্যাপ্লাই করার পর। হ্যাঁ। ৬টা ৭টা জব এপ্লাই করার পরে অন এভারেজ আপনি ৫টা ৬টা করে কানেক্ট খরচ করছেন প্রত্যেকটাতে। তাই না? জি ভাই। আচ্ছা। তো ভাইয়া Upwork এ যদি কেউ, আপনি তো Upwork এ টপ রেটেড। সো Upwork এ যদি কেউ আসলে আ এই মুহূর্তে নতুন অবস্থায় সে এপ্লাই করে, তাহলে এপ্লাই করার সময় কোন দিকগুলা, মানে আপনি কিভাবে আসলে এপ্লাইটা করতেন? এটা হয়তোবা এরকম একটা সেশন হইতে পারে যে ভাই আমি একটা জবে কেমনে এপ্লাই করতেছি, কি লিখতেছি এটা নিয়ে। মানে আপনি লেখার সময় আপনি তো অবশ্যই কভার লেটার লিখেন, তাই না? আপনি কি এটা কি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই একটা টেমপ্লেট দেন, টেমপ্লেট মেরে দেই। সো টেমপ্লেটে কি কাজ হয় নাকি প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে চিন্তা করে কত লাইনের লিখেন, বা এই আ আ কভার লেটারের ভিতরে কি, কি লিখার চেষ্টা করেন? কি, কি ইনক্লুড করার চেষ্টা করেন? আহ ফার্স্ট অফ অল ভাইয়া, এটা আমি যদি এখন এটা বলি, তাহলে এটা এখনকার যে মার্কেট, এটার সাথে প্রথম দিকের মার্কেটটা মিলবে না। আমরা যখন মিলবে না। ফার্স্টে অ্যাপ্লাই করতাম তখন বুস্টিংটা ছিল না। এখন হুম, বুস্টিং হুম, একটা অপশন অ্যাড করছে আপওয়ার্ক, যেটা আসলে খুবই প্যারাদায়ক এটা। কারণ বুস্টিং অ্যাড করাতে যারা ইউরোপ বা আমেরিকার দিকে যে ফ্রিল্যান্সার গুলো আছে, ওদের কাছে তো মাস্টার কার্ড অ্যাভেলেবেল। ওরা হয়তো ওদের ফ্রিল্যান্সিং শুরু করার সময় $100 দিয়ে ওরা 600টা কানেক্ট কিনে নিল বা 500টা কানেক্ট কিনে নিল। তো কিনে হুম, নিয়ে হুম, ওরা যেটা করে, যে এখন আমি যেটা দেখতেছি ইদানিং লাস্ট 2-3 মাস যাবত, যে কোনো ভালো একটা জব পোস্ট করলে ওটাতে তার বুস্ট করে রাখছে 100 কানেক্ট দিয়ে বা 70-80টা কানেক্ট দিয়ে বুস্ট করে রাখতেছে। তাই আপনি একটা ভালো কন্টেন্ট দেওয়ার পরেও, টেমপ্লেটটা ভালো হওয়ার পরেও আপনি নক পাচ্ছেন না, কারণ আপনি পিছায় যাচ্ছেন। কারণ আপনার পক্ষে বা আমার পক্ষে যদি হুট করে, ইভেন আমার পক্ষে এখনো 50টা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করা আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। যে আমি কি কারণে 50টা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করব যদি আমি কোনো ফিডব্যাক না পাই। তো হুম, এখন হুম, আমি যেটা করি যে আমি অ্যাপ্লাই অনেক কম করি, হয়তো হুম, হুম, মাসে একটা বা দুইটা অ্যাপ্লাই করি, এবং ক্রিটিক্যাল জবগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করি, যে জায়গাতে কম্পিটিশনটা একটু কম মনে হয় আমার কাছে। যেই যেই জব পোস্ট একটু ক্রিটিক্যাল, অনেক বড় জব পোস্ট, আমি সেগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করি। বাট যারা নতুন তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে
তাদের ক্ষেত্রে খোঁজা উচিত হচ্ছে কম বাজেটে কিছু বায়ার থাকে, $5 থেকে $20 মধ্যে, তারা লিখেই দেয় যে তাদের বাজেটটা কম, ওইখানে এত বুস্টিং করে না কেউ। নতুনদের ওইখানে ফোকাস করা উচিত শুরুতে আসলে। ওইটা কি ফিক্সড তাদের ফিক্সড ফিক্সড প্রজেক্ট মানে? হ্যাঁ, ফিক্সড প্রজেক্ট, ওদের বাজেটটা হয়তো কম, কেউ হয়তো অনেক কম বাজেটে কিছু একটু বড় কাজ করে নিতে যাচ্ছে বা মাঝারি আকারের কাজ করে নিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ভাইয়া মনে হয় যে প্রথম দিকে ভাইয়া এইটা করে। আমার কাছে তো মনে হয় যে দেখা যায় যে এটা তো আমার কাছে মনে হয় যে অনেকটাই লাকের উপর ডিপেন্ড করতেছে। মানে এটা আসলে মানে ভাগ্য, মানে হ্যাঁ ভাই, খুব ভালো করে আমি টপ রেটেড প্লাস একটা সেলারকে দেখছি, আমি নিজে অ্যাপ্লাই করছি ভাই, 6 মাস নতুন কোনো জবে সে কাজ পায় নাই। সে কিন্তু টপ রেটেড প্লাস পুরাতন ক্লায়েন্টের অনবরত কাজ করে যাচ্ছে, নতুন কোনো ক্লায়েন্টের সে ম্যানেজ করতে পারতেছে না। আমার আমার কাছে আসলো, আমি ভাই বললাম যে ভাই আমার কাছে তো কোনো জাদু নাই, আমি হয়তোবা আপনাকে ইয়ে করে দিতে পারবো, দেখাই দিতে পারবো যে এইভাবে লেখেন, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, কাজ হয় নাই। 6 মাস পরে গিয়ে উনি কাজ পাইছে। ওই কানেক্ট কিনতে 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 দেখা যায় যে একটা সময় গিয়ে হয়েছে। তো এটা আসলে নতুনদের জন্য এখন একটু কম্পিটিটিভ হয়ে গেছে আসলে। আবার লাকও আহ, অবশ্যই ভাই। আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে আমি লাইক আমি যখন ফাইবারে ছিলাম তখন একটা বায়ারকে আমি বাইরে থেকে নক করছিলাম, আউট অফ মার্কেট প্লেস। তা উনি আমাকে রেসপন্স করে নাই। হুম। পরে তারপরে 1 বছর পরে আপওয়ার্কেই উনি একটা জব পোস্ট দিচ্ছে, বাট আমার খেয়াল নাই যে আমি বুঝতেও পারিনি উনি সেই ব্যক্তি যাকে আমি হয়তো বছরখানেক আগে নক করছিলাম তার লিঙ্কডইনে, সে রেসপন্স করে নাই। কিন্তু জবটা হওয়ার পর আমি খেয়াল করলাম যে এই ব্যক্তি সেই ব্যক্তি। সো অবশ্যই লাক ফেভার করার একটা ব্যাপার আছে, যেটা আপনার হুম, লাকে আছে সেটা ঘুরে পিছিয়ে হইলেও আপনার কাছে চলে আসবে। চলে আসবে চলে আমি আসবে। বিশ্বাস করি ভাই, হ্যাঁ। এবং বিষয়টা তো এটাই যে আসলে আমরা মানে নামাজের বাইরে যে দোয়াগুলা করি, আপনি এগুলোর অর্থ যদি একটু হিসাব করেন, একটু দেখেন, যে তাহলে এটাই হয় যে আল্লাহ সবকিছুর উৎস, আল্লাহ সবকিছুর মালিক, ঠিক আছে। এটা জি ভাই। বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করলে মানে অনেক সময় দেখা যায় হতাশা আসে, হতাশাগুলো আসে না আর কি, হতাশাগুলো চলে যায়। হতাশা আসবেই, স্বাভাবিক মানুষ হিসেবে হতাশা আসতেই পারে অনেক সময়, অনেক অনেক সময় মনক্ষুণ্ণ হয়, বা আমার কেন হচ্ছে না, বা আমি এত ভালো করতেছিলাম কেন আবার হঠাৎ করে থেমে গেল, এটা হয়। কিন্তু পরক্ষণেই দেখা যায় যে এই যে বন্ধ ছিল এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা অনেক কিছু নিহিত রাখছে, মানে এটার ভিতরে আছে। কেন? কারণ দেখেন, একটা মানুষ যখন সব সময় সুখে থাকে সে কিন্তু আল্লাহরে ভুলে যায়, অনেক সময় হয় এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন আহ, দেখা যায় যে তাকে কাছে নেয়ার জন্য, হ্যাঁ, আপনি বিপদে বললে কিন্তু আল্লাহকে বেশি ডাকতেছেন, তো কাছে নেয়ার জন্য সে আল্লাহ যেটা করে যে না, তারা একটু বিপদ দেই বা তারা একটু আমি একটু পরীক্ষা করি। তো ভাই এটা কি, এটার সাথে কি আপনি একমত? হ্যাঁ ভাই, অবশ্যই এটার সাথে অবশ্যই একমত। যেমন এক্ষেত্রে বলতে গেলে একটা কথা বলা লাগে, একটা উদাহরণ দেওয়া লাগে। যেমন আমি প্রথম আমার যখন ফাইবার অ্যাকাউন্ট করলাম, আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল। হুম সেকেন্ড হুম টাইম যখন করলাম তখনও নষ্ট হয় নাই, কিন্তু তখন আমি হচ্ছে একটা এক্সাম দেওয়া লাগতো আগে ফাইবারে। হুম এক্সামে হুম ফেল করলাম, পরে আমাকে বললো 3 মাসের জন্য পেনাল্টি। পরে আমি ওই অ্যাকাউন্ট ডিসেবল করে দিলাম। দেন থার্ড অ্যাকাউন্টটা কিন্তু ভাই আপনি খুলে দিছিলেন মিটে এসে, ওই অ্যাকাউন্টে অর্ডার আসছিল। সো আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরীক্ষার ব্যাপার আসলে প্রতিনিয়ত থাকেই। অথবা আমার যেই রিজিকটা, আমি এটা বিশ্বাস করি, যেই রিজিকটা যেভাবে আসার কথা সেইভাবেই আসবে। আমার ওই পর্যন্ত হুম যাওয়া লাগবে। মানুষ বলে চেষ্টার যে ব্যাপারটা, চেষ্টাটা হচ্ছে আমার আসলে ওই পর্যন্ত যাওয়া। তো হুম রিজিকটা আমার হুম। কাছে চলে আসবে। অবশ্যই আমি বিশ্বাস করি আসলে এগুলো সবকিছুই আল্লাহর হাতে, ভাগ্য বা রিজিক। আমরা হয়তো চেষ্টা করতে পারি, এর বেশি কিছুই না। সো এবং হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই। জি আচ্ছা ভাই। ভাইয়া, আপওয়ার্কে আরেকটা মানে অনেকে নতুন অনেক ভাইদের প্রশ্ন আমি অনেক পেয়েছি, তো এই কারণে বলতেছি যে আসলে আপওয়ার্কে কাজ পাওয়ার সিস্টেম তো, যে আপনি জবে অ্যাপ্লাই করতেছেন, ক্লায়েন্ট যদি পছন্দ হয় তাহলে আপনাকে মেসেঞ্জারেই তো নক দেয় যে তুমি একটা ইয়ে করছিলা, আপনাকে তো মেসেজ করবে, তাই না? জি ভাই। আচ্ছা, আবার এটাও তো হইতে পারে যে ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করছে কাজে, এটা হ্যাঁ, এটা কি হয়েছে? এটা কি হয়েছে আপনার এটা? হ্যাঁ, এটাও হয়েছে। বাট ওই যে আমি বললাম, বাংলাদেশ থেকে খুব বেশি একটা র্যাঙ্কে থাকা মানে অনেক ডিফিকাল্ট। অনেকেই থাকে হয়তো। তো আমার কাছে মনে হইলো যে এইটা ফাইবারের চাইতেও ডিফিকাল্ট আপওয়ার্কের র্যাঙ্কে থাকা। হুম হুম হুম। আচ্ছা, আপনি যখন ইনভাইটেশনে একটা ক্লায়েন্টের পক্ষ থেকে আসে,
তখন তো আর কানেক্ট খরচ হয় না, তাই না? না, তখন কানেক্ট খরচ হয় না। কারণ আপনি যখন শুধুমাত্র অ্যাপ্লাই করতেছেন তখন হচ্ছে কানেক্ট খরচ হচ্ছে। হ্যাঁ, আরো আচ্ছা একটা তা মজার ব্যাপার আছে, যেটা যে আমি আউট অফ মার্কেট প্লেস থেকেও আপওয়ার্কে নিয়ে আসতে পারি। এইভাবে আমি অনেক বায়ারকে নিয়ে আসছি। সেই ক্ষেত্রে আরো চার্জটাও কমে যায়। যে টোটাল যে হুম, একটা আপওয়ার্ক একটা চার্জ করে আমাদের 10% মতো, যদি আমি আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্টকে আপওয়ার্কে নিয়ে আসি, কারণ এখানে তো ট্রাস্টের একটা ব্যাপার থাকে। একটা হুম, 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 ট্রাস্টের একটা সেফ ফান্ডের প্রয়োজন আছে। যখন হুম, ক্লায়েন্টটা সেফ ফান্ডে কিছু ডলার জমা রাখবে, তখন আমি কাজের আহ, ক্ষেত্রে একটা নিশ্চয়তা পাচ্ছি হুম, পেমেন্টের হুম। ক্ষেত্রে। তো এই আমি এরকম সিস্টেমটাকে একটু বলে ফেলেন যে ডিরেক্ট লাইন বলতে মানে মানে কিভাবে এটা? আর ডিরেক্ট ক্লায়েন্ট বলতে হচ্ছে যে ডিরেক্ট ক্লায়েন্টের একটা অপশন আছে আপওয়ার্কে। ওই ডিরেক্ট হুম, ক্লায়েন্টের অপশনে আপনার ক্লায়েন্টের ডেটাগুলো ফিল আপ করা লাগবে, তাহলে ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। মানে হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে পাঠাবেন, লিঙ্ক পাঠাবেন, তাই তো? জি জি জি। ইমেইলের ক্লায়েন্টকে আমি মাধ্যমে লিঙ্ক একটা পাঠাবো, লিঙ্ক, প্লাস ক্লায়েন্টের কাছে আপওয়ার্ক থেকে একটা ইমেল যাবে যখন আমি ডেটাগুলো ইনপুট করব। মানে এভাবে আরো জি ভাইয়া। বিষয়টা হলো যে ধরেন আপনি লিঙ্কডইন থেকে কোনো একটা বায়ার পাইছেন, পাওয়ার পরে ক্লায়েন্টকে এখন আপনি টাকা নিবেন কিভাবে? আপনি আপওয়ার্ক থ্রুতে টাকা নিতে পারবেন, তাই তো? আপওয়ার্ক থ্রু, রাইট। আপওয়ার্ক থ্রুতে টাকা নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপওয়ার্ক একটা সিস্টেম রেখেছে, এটার নাম হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট। এটা কি এখনো ডিরেক্ট ক্লায়েন্ট অ্যাভেলেবল আছে? আমার তো লাস্ট টাইম ইউজ করা হয়েছিল গত বছর, এই বছরটা বলতে পারতেছি না, বাট অ্যাভেলেবল আচ্ছা, আচ্ছা, থাকার কথা তো। আচ্ছা। তো একটা অপশন ছিল, আচ্ছা যাই হোক, আমি দেখি। নিজেও এই আপডেটটা এই মুহূর্তে জানি না। তো আহ, হ্যাঁ, অপশন এটা ছিল তো ভাই। আচ্ছা, ডিরেক্ট ক্লায়েন্টটা মনে হয় অপশনটা উঠাই দিছে ভাইয়া। ডিরেক্ট ক্লায়েন্টের অপশনটা আগে ছিল, হ্যাঁ। এটা গত পর্বে আমাদের একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, হুম নোটিস করছে ডিরেক্ট ক্লায়েন্টের অপশনটা ছিল এরকম যে হুম। আপওয়ার্কের নিচে, এখন এটা হয়তোবা কোনো একটা ট্যাবের ভিতরে ঢুকাই দিতে পারে। এটা নিয়ে আমরা বিস্তারিত ডিরেক্ট ক্লায়েন্ট নিয়ে একটা ভিডিও, তবে এটা নিয়ে বিস্তারিত আমি হয়তোবা পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব, এটা যদি হ্যাঁ, থাকে অথবা না থাকে। আচ্ছা, সমস্যা নাই। আর তো সেক্ষেত্রে ডিরেক্ট ক্লায়েন্ট ছাড়াও আমার এরকমও হয়েছে যে ডিরেক্ট ক্লায়েন্টের অপশন আমার ক্লায়েন্ট বুঝতে পারতেছে না ঠিকভাবে, তখন হুম, আমি হুম। তাকে জাস্ট আমার প্রোফাইলটা দিয়ে দিছিলাম, সে ডিরেক্ট এসে আমার প্রোফাইলে নক করছে। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, চার্জটা ছিল মনে হয় 2.5%-এর মতো, ওই জায়গায় 10% চার্জ করছিল। এতটুকু তফাৎ ছিল। বাট মূল ব্যাপারটা আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে একটা সেফ ফান্ডের প্রয়োজন আছে। যখন সেফ আমি কারোর ফান্ডের সাথে, প্রয়োজন। হ্যাঁ, আমি ডিল করতে যাব, একটা সেফ ফান্ড থাকা দরকার। সেটা $20 হোক আর $50 হোক, $100 হোক, মিনিমাম একটা সেফ এটা ফান্ড সে। যেটাকে আমরা অনেক সময় আপফ্রন্ট বলি আর কি, যে কাজের আগেই একটু টাকা জমা রাখা। রাইট ভাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি তো ফ্যামিলি নিয়ে একটা বাসাতে আছেন, তাই না? হ্যাঁ। ফ্যামিলিকে মেনটেন করতে হয়, আপনার ফ্রিল্যান্সিং এর এই যাত্রাটাকে মেনটেন করতে হয়। আপনার হয়তোবা আমরা টিমে, আপনার টিমে মানুষ আছে কিনা, বা আপনি কিভাবে এতগুলা আহ, আহ, এতগুলা দিন আপনি যে দিন হিসেবে তো অনেক দিন হয়, সো এতগুলা দিন যে আপনি প্রত্যেকটা দিন তো এক একটা চ্যালেঞ্জিং এর একটা দিন ছিল। সো এই চ্যালেঞ্জিং এর দিনগুলা আপনি কিভাবে ম্যানেজ করছেন? মানে এক কথায় যে আপনার একটা বিজি ফ্রিল্যান্সারের, হ্যাঁ, অথবা শুরু করার সময় যে রুটিন, অথবা একজন একজন আহ, একদম ফুল গিয়ারে আছে, মানে কাজ পাচ্ছে নিয়মিত, এদের রুটিনটা কেমন হয়? মানে অনেকে জানতে চায় আর কি। রুটিনটা আমি যেটা প্রেফার করছিলাম, যে আমি প্রথমে টাইম, যে ডিস্টেন্সটা, আমি এটা বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি, যে ইউএসএ প্যাসিফিক টাইমের সাথে আমাদের ডিস্টেন্স অলমোস্ট 14 ঘন্টার মনে হয় আমার মনে হয়। আচ্ছা, আমার একটু চেক করা লাগবে। সো মূলত আমি তাদের যেটা দেখলাম যে তাদের ওইখানে তা- তা- টাইম লাইন তাদের তো বিভিন্ন অনেকগুলা। তাদের বিভিন্ন স্টেটের আবার বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম টাইম, একটা ইস্টার্ন টাইম, একটা প্যাসিফিক টাইম, হুম, হুম, তারপর আবার কানাডিয়ান টাইম। এই তিনটা টাইমের সাথে আমি দেখলাম যে একটা রিজনেবল টাইম আমাদের বাংলাদেশে, যে সন্ধ্যা 6টা থেকে রাত 3টা, আমি এরকম একটা টাইম লাইন সেট করি যে এই টাইমে আমি প্রত্যেকটা টাইমই কাভার করতে পারতেছি। ওই টাইমে যে ক্লায়েন্টগুলো থাকতেছে আমার, তাদের সাথে আমার মোটামুটি আহ, তাদের আফটারনুন পর্যন্ত আমি কভার করতে পারছি। দুপুর 1টা 2টা পর্যন্ত আমি তাদের কভার করতে পারতেছি, তাদের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। কেননা আসলে প্রত্যেকটা মানুষই সকালবেলা একটা আপডেট চায়, সে তার অফিসে বসে, যে তার কাজটা কিরকম হচ্ছে। তখন ওই টাইমটা যদি অনেক সময় ভিডিও কলেও যাওয়া লাগতে পারে, মানে প্রিপেয়ার থাকা লাগে ওই টাইমে। তো ওইটা চিন্তা করেই দেখলাম যে আমি সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত এই টাইম লাইনের জন্য। তো আমার ঘুমাতে ঘুমাতে প্রত্যেকদিন রাত 4টা বেজে যায়।
আর ঘুম থেকে উঠতে হুম, উঠতে হয়তো সকাল 11টা 12টা। হুম, 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 তো এই জায়গাটা একটা চ্যালেঞ্জ ছিল শুরুতে, যে হুট করে আমার ডেইলি রুটিন একদম চেঞ্জ করে ফেলা। আর চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমার কাছে ফিল হয়েছে যে সবসময় বাসার মধ্যে থাকা, আসলে আমি তো সবসময় বাইরে বাইরে থাকতাম, এরকম ভাবে বাসায় কখনো মানে ছিলাম না। ইন্ট্রোভার্ট হয়ে গেছেন হঠাৎ করে। হ্যাঁ, ইন্ট্রোভার্ট, রাইট। আমি কখনোই এভাবে বাসার মধ্যে ছিলাম না, এবং মাঝে মধ্যে সবচেয়ে যেটা প্যারাতে হচ্ছে রাত্রেবেলা কিন্তু বাসার সবাই ঘুমায় থাকে, তো আমার হুম, হুম, একা জেগে থাকা লাগতেছে। তো এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট শুরুর দিকে, এখন ইউজ টু হয়ে গেছি। হুম, 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 আর হুম, টিমের ব্যাপারটা, এটাও অ্যাকচুয়ালি এটা টাইমের সাথে ঠিক হবে। যদি কেউ কোনো টিম তৈরি করতে চায়, হুট করে একটা ভালো টিম তৈরি করা সম্ভব না। শুরুর দিকে আমার টিমে অনেক লোকজন ছিল, পরে আস্তে 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 কমাতে কমাতে আমি কিছু ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করছি। এরকম হুম, ভাবে ছোট্ট একটা টিম এখন আমার, মাত্র 4-5 জনের টিম। হুম, হুম, এখন হুম, সমস্যা হয় না টিম মেনটেন করতে, বাট শুরুর দিকে অনেক ঝামেলা ছিল আসলে। কারণ অফলাইনে তো না, এটা তো অনলাইনে, আমি কাউকে দেখতে পারতেছি না। হুম, হুম, এবং সেক্ষেত্রে তার কাজের মেন্টালিটিটা কিরকম, সে কিভাবে আমার কাজটাকে নিচ্ছে, কতটুকু গুরুত্ব দিচ্ছে। কারণ সময় খুব কম থাকে, হয়তো 4 দিন 5 দিন, যেগুলো মাঝারি আকারের জব, যেগুলো একটু বড় সেগুলো 1 মাস, আর যেগুলো ছোট সেটা তো হয়তো 5-6 ঘন্টার। তো একটা টিম ওয়ার্ক তো তখনই দরকার হয় যখন মাঝারি আকারের বা বড় জবগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা ডিসিপ্লিনের ব্যাপার থাকে। টিম মেম্বাররা প্রপারলি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতেছে না, সেক্ষেত্রে তো আবার টিম মেম্বার চেঞ্জ করা লাগতেছে। তো প্রথম বছর এই ব্যাপারগুলো খুব ডিফিকাল্ট ছিল। প্রথম বছরে, দ্বিতীয় বছর তৃতীয় বছর থেকে সব ঠিক আছে। 2022-2023 সব ওকে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ভাই, তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা টিম, আপনার যে টিম মেম্বার আছে ওদের ওই সাইজটা তো জানলাম যে 4-5 জন বা এরকম। তো টিম মেম্বার যারা কাজ করতেছে এদের মধ্য থেকেও হয়তো অনেকে ট্রাই করতেছে, তাই না? এরকম ফ্রিল্যান্সার আপনার মতো কাজ পাওয়ার, উনি একটা টিম ম্যানেজ করবে একটা সময়, এরকম স্বপ্ন দেখতেছেন। তো তাদের ব্যাপারে আপনার কথা আমরা জানবো। তো তার আগে আমরা একটু বলে নেই যে একটু জানতে চাই যে যারা নতুন এই মুহূর্তে আসলে কাজ শুরু করেছেন, আপনার মতো হয়তোবা খুব কম সময়ের ভিতরে এই ৩-৪ বছর আ একটা টাইম তো দিতেই হবে নাকি? একটা ফ্রিল্যান্সারকে নতুন অবস্থায় বছরখানেক টাইম দেওয়া উচিত এখন নাকি? হ্যাঁ ভাই, অ্যাটলিস্ট আমার মনে হয় যে আহ, আগের এক মতো বছর মার্কেট তো কিন্তু লাগবেই। আগের মতো কিন্তু মার্কেট এত ইজি নাই। এটাও একটু মাথায় রাখতে হবে। তাই না? হ্যাঁ ভাই, এখন তো ডিমান্ডের চাইতে সাপ্লাইটা বেশি, যেটা সাপ্লাইটা সবচেয়ে বেশি। বড় সমস্যা। ডিমান্ডের চাইতে যখন সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের যেটা হচ্ছে আমি ফিল করতেছি যে বাজেট কমে আসতেছে। কাজের বাজেটগুলো আগে যেরকম ছিল এখন সেরকম নাই, পাশাপাশি এআই একটা হামলা করছে। হুম, 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 সবকিছু মিলায় একটু বুঝে শুনে আগাইতে হবে। যারা নতুন আছে তাদের স্কিলটা বুঝে শুনে চুজ করা লাগবে। যদি আমাদের দেখে বা আমাদের চেয়ে পুরাতন যারা আছে তাদের দেখে চিন্তা করে, তাহলে এটা মিস্টেক হবে। কারণ সামনের 2-3 বছর পরে মার্কেটটা আরো চেঞ্জ হবে। আর ওই দিন আপনি একটা কথা বলছেন যে মার্কেট এখন স্যাচুরেটেড, কাইন্ড অফ দ্যাট আসলে। এখন হতে পারে কেউ এখন কাজে আসলো, হুট করে অর্ডার পেয়ে যাচ্ছে, বাট এরকম হবে যে 2-3 মাস বা 4 মাস পরে একদম ডাউন হয়ে যাবে, অর্ডার থাকবেই না। হুম, 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 সো ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি, এটা বুঝে যদি কেউ স্কিলটা চুজ করে তাহলে ঠিক আছে। কারণ অনেক স্কিল আছে যেগুলা ফাইবারে বা আপওয়ার্কে গেলে দেখা যায় যে প্রোফাইল অনেক কম, হুম, হুম, কিন্তু হুম, কাজগুলো অনেক ডিমান্ডফুল। এরকম হুম, অনেক হুম, ধরনের স্কিল নতুন নতুন আসছে। যদি কেউ এই স্কিলগুলোকে সামহাও গেইন করতে পারে, তাহলে সমস্যা হবে না। কিন্তু হুট করে যদি আবার কেউ কারোর কোনো ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স নাই বা ব্যাকগ্রাউন্ড এডুকেশন নাই ওই স্কিলটার উপরে, সে ওইটার দিকে চলে যায় বা ঝুঁকে পড়ে, তাহলে মনে হয় না আবার পসিবলও হবে। তো এখানে ডিটেল অনেকগুলো ব্যাপার আছে ভাইয়া আসলে। একটা হুম, নতুন হুম, মানুষ যখন ডিপ্রেশনে থাকে, সে এত ডিটেলে চিন্তাও করতে পারে না ওই মুহূর্তে, আমার যেটা মনে হয়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো সেক্ষেত্রে হুম, লাখেরও একটা ব্যাপার আছে, সবার নামাজ পড়া উচিত বা আল্লাহর হুম, হুম। উপর ভরসা করে স্টার্ট করা উচিত। ভাই আপনার এই কথাটা আসলেই ভাল লাগলো। ভাইয়া আমি আশা করব যারা নতুন আছেন তারা আসলেই আল্লাহর কাছে বলা। কারণ আপনার জীবনে আপনার যে পরিকল্পনা, এটা থেকে অনেক উত্তম পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। হয়তো আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন।
আপনার এটা নাও হইতে পারে, অন্য দিক থেকে আপনার অনেক ভালো ইনকাম হইতে পারে বা অনেক রিজিকের ব্যবস্থা আসতে পারে। তো ভাইয়া, স্কিল ডেভেলপমেন্টের সময় মানুষ যে আহ, কাজের প্রতি আপনার কিরকম মানে আমার এরকম হইতো আর কি। ধরেন আমি যখন পড়াশোনা করতাম, স্কিল ডেভেলপমেন্ট বাদ দেই, যখন পড়াশোনা যখন করতাম তখন এরকম হইতো আর কি যে ভাই আমি 1 মাস পড়ি নাই, 2-3 দিন পরে একদম ফাটাই ফেলছি, পড়ার নাই। তো মানে এই জিনিসটা মানে নতুনদের জন্য এটা আমার অনেক হয়েছে আর কি ভাই, বুঝছেন? সেমিস্টার ভাই এই ফাইনালের সমস্যা আগে তো আমারও, এটা তো সেমিস্টার আমারও ফাইনালের সমস্যা। আগে সেমিস্টার ফাইনালের আগে মানে আল্লাহ কাছে তওবা করে যে আল্লাহ কমপক্ষে কমপক্ষে এই সেমিস্টারটা আমি পাশ করি, এরপরে সেমিস্টারে মনে করেন একেবারে ফাটাই ফেলাম। তো এরকম পরে আবার হয় নাই, পরের সেমিস্টারে দেখা যায় যে ওই আবার আগের রাইত পড়া হয়েছে। যাওয়ার সময়, পরীক্ষায় যাওয়ার সময় পরীক্ষায় জি ভাই, যাওয়ার সময় বাসে করে লেগুনাতে করে যাইতাম, এই লেগুনাতে কইরা এই এই পড়তে সময় পড়তে যে যাওয়া হয়তো এই মানে সময় এই যতটুকু প্রিপারেশন হয়। প্রিপারেশন নেওয়া এইটা নিয়ে এটা তো অনেক লেখা লেখছি। তো আমি যারা ফ্রিল্যান্সিং করতে চায়, স্কিল ডেভেলপমেন্টের যারা আছেন, অনেক সময় অনেক আপনার একটা স্পিরিট আসবে আবার চলে যাবে। তবে দেখেন, যারা আমার কাছে মনে হয় যে যারা ধরেন অনেক কষ্ট করে কৃষিকাজ করে, সে নিয়মিত এটা করে, তো তারা যদি একটা বিল্ডিং এর ভিতরে আয়না রাখা হয়, সে কিন্তু ছটফট করবে, তার গ্রামে যাইতে হবে, হাল চাষ করতে হবে। একটা ব্যক্তি নিয়মিত ধূমপান করে মনে করেন, তো তারা যদি তার নিয়মিত পেশা এটা, সে অনেক ভালোবাসে, এটা এনজয় করে, ধরেন হঠাৎ করে মনে করেন হঠাৎ করে মনে করেন তার একটা বন্দি করা হইলো, হ্যাঁ কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। তো এটাই আর কি, মানে নিয়মিত যে কাজটা, এটা আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য, এবং এটা আমাদের জীবনের একটা অংশ হওয়া উচিত। যে ফ্রিল্যান্সিং এ যারা আসতেছেন, 1 বছর সময় নিবেন, 365 দিনের 365 দিনে আপনি স্কিল ডেভেলপ করতেছেন, স্কিল ডেভেলপ করতে থাকেন। কমপক্ষে 1 ঘন্টা মিনিমাম মিনিমাম 1 ঘন্টা করে হলেও সময় দেওয়া উচিত, তাই না ভাইয়া? জি আপনার কি ভাইয়া। এই ব্যাপারে কোনো কথা আছে? যারা না 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 ভাই, এই মানে ব্যাপারে কোনো কথা নাই। আর ভাই আপনি যেটা বললেন যে ওই শেষ সময়ে শেখা, হ্যাঁ এটা ভাই আসলে আমার মধ্যেও এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমার মনে হয় না যে এটা কোনো খারাপ কিছু, আসলে দেয়ালে পিঠ থেকলেই ভাই আসলে শেখা যায়, আমার কাছে এটা মনে হয়। না আমার হুম নিজের হুম এক্সপিরিয়েন্স থেকে। হুম হুম। বাট আমাদের ডিসিপ্লিনে আসতে হবে। শুরুটা এরকম হইতে পারে যে দেয়ালে পিঠ ঠেকছে এই কারণে শেখা শুরু হইলো, কিন্তু তারপরে একটা ডিসিপ্লিন আসা লাগবে সবারই। ডিসিপ্লিনে ভাই না এসে তো উপায় নেই, কারণ উপায় নেই আপনি ভাই। দেখতেছেন আপনি দেখতেছেন যে আপনার 1 মাসে $3,000 ইনকাম হইতেছে, হ্যাঁ? তা আপনি ডিসিপ্লিনে না এসে করবেন কি? আপনার তো মানুষ ম্যানেজ করতে হইব, আপনার ক্লায়েন্টরে নতুন করে ধরতে হবে, আবার যে ক্লায়েন্ট আছে এরা স্যাটিসফাই করতে হবে, তারপর আপনার জি ভাই। মানে এই জিনিসটা হয়। তো যারা নতুন আসতেছেন এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে আইসেন। আসলেই আমরা যে চটকদার বিজ্ঞাপনগুলা দেখি, এখানে আসলে হুম, হ্যাঁ, আমি আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অনেক মানে কঠিন জিনিস সহজ হয়ে যায় মানুষের জন্য। তো অনেক অনেক কিছুই আসলে সহজ হয়ে যাবে যদি আল্লাহ চায়। এবং সকল ধরনের পেরেশানি থেকে মুক্ত থাকা, এগুলোর জন্য কিন্তু মাস্ট কিছু দোয়া আছে। মুসলিম ডে নামে একটা অ্যাপ আছে, ওইখানে একটা দোয়া সেকশন আছে। আমি যদি একটু মুসলিম ডেটাকে একটু দেখাই আপনাদেরকে দেখাই। আমি নিয়মিত এটা করার চেষ্টা করি। আমি দেখছি আমার অনেক উপকার হয়েছে। যেমন একটা দোয়া আছে, আমি যখন পেরেশানিতে থাকি, এই যে একটা দোয়া আছে এখানে, আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন কিনা, ধরেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এখানে আল্লাহ বলছে, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া ইবাদতের কোনো উপযুক্ত আর মাবুদ নেই। আমি তার উপরেই ভরসা করি, আর তিনিই মহান আরশের মালিক। এই যে ভরসা করার বিষয়টা আসলে ফাইবার, আপওয়ার্ক, ক্লায়েন্ট, আমি খুব ডিসিপ্লিন, হ্যাঁ, আমার জীবনে খুব সফলতা এসে পড়ছে, বা আমি হয়তো বা একটা লাইনে উঠে গেছি, এগুলো ভাই কিছুই না। সবকিছু আল্লাহর উপর ছাইড়া দেন, আপনি পরিশ্রম করতে থাকেন, একটা জি সময় ভাইয়া। দেখবেন যে এটা অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাবে। এবং ইনশাল্লাহ। আমি তো আবারও বলতেছি যে যারা করতেছেন বা যারা লেগে আছেন, যে ভাই খারাপ সময় আসবেই, খারাপ সময় আসবে আপনার জীবনে। এটা কেন? কারণ আল্লাহ আপনাকে এটা দিয়ে পরীক্ষা করবেন। এবং সবকিছুরই ভাই, মেসি সারা জীবন খেলছে, খেলার কথাই ধরি, তার জীবনে কি একটা সময় পতন হবে না? সে খেলা ছাইড়া দিবে না? খেলা ছাইড়া দিবে।
তার জীবনে কি সবসময় প্রতিদিনই কি 5টা 6টা করে গোল করছে? আমি খেলার খেলার উদাহরণ দিচ্ছি। সে তো করে নাই। অনেক দিন এরকম হইছে না যে সে মিস করছে, তার হয় নাই, সে খুব বাজে খেলছে, এরকম হইছে। তাই না? তো আমাদের জীবনে আমাদের শরীরের অবস্থায় দেখেন না। সারা বছরই তো আপনি ভালো থাকেন না। সর্দি, কাশি এই সেই লাগেই থাকে। তো এই আরকি আমরা আসলে আল্লাহর উপর ভরসা করব এবং নিয়মিত করব। এবং আ ব আ শয়তানের সবথেকে বড় একটা সফলতা ওইটা হচ্ছে যে একটা ব্যক্তিকে কেরিয়ারের আ ভবিষ্যতের যেই স্বপ্নটা আছে ওইটা বইনা দেয়া। মানে ভবিষ্যতের যে টেনশন এটা করানো আরকি। এটা করলে যেটা হুম, হয় আরকি সে আস্তে, আস্তে ধরেন সে টেনশন করবে, সে ভালো কোনো কিছুতে যুক্ত হবে না। এই যে ভাই বলল না যে ভাইয়া যখন কাজ পাচ্ছিল না তখন একটা মানুষকে তার বিজনেস কিভাবে ক্যালেন্ডি নামে একটা সফটওয়্যার আছে বা একটা টুল আছে যেটা দিয়ে হচ্ছে আ মিটিং এ শিডিউল করা যায়। উনাদের সাথে শিডিউলে যাইতো, উনাদের সাথে কথা বলতো, অ্যা নতুন কোনো বিজনেসকে হেল্প করার চেষ্টা করত। তো এইভাবে আরকি। আপনি অনলাইনে না পারেন, অফলাইনে এগুলা করার চেষ্টা করেন। তো যখন খারাপ খারাপ সময়গুলো আসবে, তখন এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। ভালো সময়টাতেও শুকরিয়া আদায় করতে হবে। এতটুকুই আরকি আমার বলা। আসলেই আশা করি আমি নিজেও এটা আমল করতে পারবো। অনেক সময় করতে পারি না ভাই, মানুষ তো। করতে পারি না। এটা চলে আসে। এটা মানে হতাশা আসবে। এটা আমরা তো আর ওহী পাই নাই আল্লাহ রাসূলের মতো। এটা আসবেই। তো ভাইয়া আ তাহলে আগে তো ফি আ ইনকাম না, আগে তো স্কিল ডেভেলপ এর চিন্তা করতে হবে নাকি? জি ভাই। আগে স্কিল ডেভেলপ এর চিন্তা করতে হবে। আচ্ছা ফ্রিল্যান্সিং এ কোন ডার্ক সাইড কি আপনি দেখছেন? ফিনিশিং এর ডার্ক সাইড, হ্যাঁ ভাই, একটা ডার্ক সাইড কি, যেটা এটা আসলে শুরুতে হইতো, যে ফিউচার নিয়ে খুব টেনশন হইতো আমার। কারণ আমি একটা ভালো একটা পজিশনে ছিলাম, একটা ভালো কোম্পানিতে ছিলাম। তখন মনে হইতো যে কি হবে না হবে সামনে যে। বাট এখন তো আমি আন্দাজ কোনো ডার্ক সাইড দেখতেছি না ভাই। এখন তো আমি অন্যান্য জবগুলোর ডার্ক সাইড দেখতেছি, অনেস্টলি বলতেছি। ফ্রিল্যান্সিং এর কোনো ডার্ক সাইড দেখতেছি না। আচ্ছা ভাইয়া তাহলে আচ্ছা ভাই তাহলে আপনি আ আচ্ছা যাই হোক এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর এবং এটাই হওয়া উচিত। আমি ওইভাবেই মনে করি এবং আ দেখেন আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যালে আমার সেক্টরে আমার থাকার কথা। কিন্তু আমি এই সেক্টরে নাই। আমি এখন ফ্রিল্যান্সিং ডিজিটাল এ আছি। মার্কেটিং এ। মানে আমি এই দিকে আছি। ভাইয়া ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছে, ফ্যাশন ডিজাইনের সেক্টরে তো নাই। উনি হয়তোবা ফ্যাশন ডিজাইনের কোনো একটা বিজনেসকে এখন হেল্প করতে পারবে। তাই না? মানে অনলাইনে এটা করতে পারবে। তো হ্যাঁ। আ আমরা যেভাবে আসলে চিন্তা করি, এভাবে আসলে অনেক সময় হয় না এবং অনেক সময় এভাবে হবেও না। এইটা মাথায় নিয়ে হচ্ছে সামনের দিকে আগাইতে হবে। তো আমি ১ম এ ভাবতাম আরকি আমারও টেনশন হয়। টেনশন হয় না যে এরকম না। বাট একটা সময় আমি দেখেছি যে আমার সাথে যারা বের হইছে ২০২৩ সালের এই সময়ে এসে এখনো সে প্রাইমারি স্কুলের জব পায় নাই। নোয়াখালী ভার্সিটি থেকে পাস করছে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাস করছে, জাহাঙ্গীরনগর থেকে পাস করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, সমাজবিজ্ঞান থেকে পাস করে ওই আপনার অ্যা প্রাইমারিতে হয় নাই। জব ক্রাইসিস আছে, বাংলাদেশে জব ক্রাইসিস আছে। তো ওই দিকে চিন্তা করলে আমি সবসময় শুকরিয়া আদায় করি। আমি যখন চিন্তা করি যে ভাই এত প্যারা তো আমার তো নাই। আমি তো ঘরে থাকতেছি। ঘরের মানুষের সাথে ইয়ে করতেছি। আমি যখন ইচ্ছা আমি তখন কম্পিউটারটা চালায়া তারপর হচ্ছে ইনকামে মনোনিবেশ করতে পারতেছি। কিন্তু অনেকেই তো ঝড়, বৃষ্টি, বাদল বাইরে যাওয়াই লাগে। কিছু করার নাই। গরমে বাইরে যাওয়াই লাগে। সো এই দিক দিয়ে আসলে যারা ফ্রিল্যান্সিং করেন তারা মানে আরো বেশি, বেশি আল্লাহকে স্মরণ করা, আরো বেশি, বেশি শুকরিয়া আদায় করা যে আল্লাহ আপনাকে ঘরের ভিতর থেকেই একটা রিজিক দেওয়ার চেষ্টা মানে রিজিক দিয়েছেন আরকি। আর ডার্ক সাইড বলতে ভাইয়া আমি একটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, যেমন আমি আমার অফিস কলিগদের মিস করি। হ্যাঁ, এইটা একটা আপনি বলতে পারেন যে আপনার কোন ব্যাপারটা একটু খারাপ লাগে। যেমন আমি যখন আগে জব করতাম, আমার অফিস কলিগদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের একটা ব্রেক টাইম হতো, আমরা মাঝে মধ্যে একটু গল্প করতাম, আড্ডা করতাম, তারপর আবার কাজ করতাম। মানে এই যে এক ধরনের একটা এন্টারটেনমেন্ট থাকতো, কিন্তু অন্যরকম একটা আচ্ছা ফ্রেন্ডলি পরিবেশ থাকতো, যেটা ফ্রিল্যান্সিং এ আসলে আমি মিস করি, যে পাই না। ফিজিক্যালি জব করলে বা ফিজিক্যালি কোথাও ইয়ে গেলে দেখেন সবকিছুতেই তো কিছু লিমিটেশন থাকে, তাই না ভাইয়া? লিমিটেশনের ফ্রিল্যান্সিং এর লিমিটেশন এইটা যে আপনি হয়তোবা অফিসিয়াল কোনো বিহেভিয়ার পাবেন না। হ্যাঁ, অফিসিয়াল কোনো বিহেভিয়ার পাবেন না বা আপনি ওইভাবে হয়তোবা নিজেকে
সবার সাথে মিশার বা সবার সাথে আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের হইতে হবে আপনাকে, এতটুকুই আর কি। তবে আমি এটা মনে করি যে যারা একটু সোশ্যাল আছেন, যারা আশেপাশে মানুষের সাথে উঠা বসা করেন, এদের সাথে যদি ভালোভাবে মিশতে পারে বা এদের সাথে কোনো একটা সামাজিক সংগঠনের সাথে যেভাবে হোক, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, যেভাবে হোক, যদি মানুষের সাথে ওই কানেকশনটা বাড়ায় দিতে পারে তাহলে এটা ফিল আপ হয়ে যাবে, এটা সমস্যা না। কিন্তু আমার কাছে মনে হয় না যে ফ্রিল্যান্সিং করলে মানুষ কি বলে রোবোটিক টাইপের হয়ে যায় বা ম্যানার শিখতে পারে না, এরকম কিছু না। বাট আপনি যে বিষয়গুলো শিখে আসছেন এগুলো হয়তো বা কোনো একটা ফিজিক্যাল জব করলে এগুলো আরো বেশি অ্যাপ্লাই করা হইতে পারতো, যেহেতু আপনি সরাসরি মানুষ। আর আরেকটা বিষয় ভাই, ফ্রিল্যান্সিং তো দৌড়ের উপর থাকতে হয়, তাই না? আপনি তো ঘরে হ্যাঁ, বসে আছেন, কিন্তু দৌড়ের উপর তো থাকতেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে তো অনেক অনেক প্রেশার থাকে। অনেক অনেক প্রেশার থাকে। প্রেশার, মাঝে মাঝে অনেক প্রেশার থাকে, লাইক হয়তো 3-4 ঘন্টা ঘুমানো হয়, এরকমও হুম। হয়। আবার এরকমও হয় যে মাঝে মধ্যে পুরো মাসে 30 দিনের মধ্যে হয়তো 15 দিনই কাজ ছিল না, বাট বাকি 15 দিন ইজ এনাফ, যথেষ্ট কাজ থাকে। সো এটা আসলে ডিপেন্ড করে, মান টু মান ডিপেন্ড করে। যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময় কাজের পরিমাণটা অনেক বেড়ে যায়, কাজের চাপটা। আবার জুন, জুলাই, অগাস্ট এই সময় কাজটা একদম কমে যায়। আবার ডিসেম্বরের পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসও কাজের পরিমাণ অনেক বেড়ে যায়। জানুয়ারি থেকে মোটামুটি এপ্রিল, মে পর্যন্ত কাজটা বাড়ে। সো তখন অনেক চাপ থাকে। তো এরকম কিছু টার্নিং পয়েন্ট আছে, যখন কাজের পরিমাণ অনেক বেড়ে যায়, আর কিছু টাইম থাকে কাজের পরিমাণ অনেক কম থাকে। এখন তো জুন জুলাই চলতেছে আবার। জি ভাই, কাজ একটু কমতেছে, আবার আস্তে আস্তে কমবে হয়তো। যেমন আমার একটা ক্লায়েন্ট অলরেডি ছুটিতে গেল, বলে গেল যে 7 দিনের এবং জন্য এবং ছুটি এবং দিচ্ছে। আপনারা জানেন আমি সিলেটের মানুষ। সিলেটের জি। প্রচুর ভাই বেড়াদার আমার ভার্সিটিরই অনেকেই ফিনল্যান্ডে আছে, সুইডেনে আছে। হুম, ওদের অলরেডি কিন্তু তারা 1-1.5 মাসের ছুটি দিয়ে দিয়েছে। আমার একজন ভাই আছে, ফাহিম ভাই, উনি কিন্তু ওই যে গত 15 দিন আগে দেশে আসছে। সো এই সময়টাতে তাদের হলিডে বা এই টাইপের থাকে আর কি। সো এখন যারা শুরু করছিলেন কিন্তু আবার কাজ বন্ধ হয়ে গেছে, এই এই হিসেব করার দরকার নাই যে আপনারা আর আসবে না, এটা না ওই আসবে সময় ভাই যদি। আমিও ভ্যাকেশনে যাওয়ার ট্রাই করি। এটাই আর কি করব, প্রেশার না নিয়ে। কিন্তু আচ্ছা আগের যাই। ব্যাপারটা একটু প্রেশার লাগতো। ভাই সিলেটের কি অবস্থা ভাই? এই যে বন্যা হচ্ছে নাকি? আমরা কি যেমন প্ল্যান করতেছিলাম ঈদের 3য় দিন শ্রীমঙ্গল যাব। হুম, হুম, হুম। আপনি বলতে যাওয়া যাবে কারা না? কারা? আপনি আপনি আর কি? না, আমি আর আমার একটা ফ্রেন্ড। তাহলে আসেন, সিলেট শহরে আসেন। তো জিজ্ঞেস করতেছি আপনাকে ভাই, কি অবস্থা? বন্যার আমি জন্য তো বন্ধ করে দিছে নাকি? এখন সব পর্যটক পর্যটন বন্ধ ছিল। এখন আমি আসলে আপডেট না। তবে আমি এই মুহূর্তে যে বাসাতে আছি এই বাসা থেকে ২ মিনিট ৩-৪ মিনিট হেঁটে হেঁটে যেতে লাগে আরকি। মোটরসাইকেল দিয়ে গেলে ১ মিনিট লাগে, ১ মিনিটও লাগে না। শ্রীমঙ্গল? ওই না, ওই যে আপনার সুরমা নদী আরকি। আমার বাসার সুরমা। পাশেই সুরমা নদী। তো ও, সুরমা নদীর যে পানির লেভেলটা এত মানে অনেক রাস্তার আশেপাশে ছিল বা অনেক এলাকা ডুবে গেছিল। এগুলার পানি নাইমা গেছে। বুঝছেন? যাক সো আলহামদুলিল্লাহ। বন্যা আশা করি আগের থেকে একটু কন্ট্রোল হবে। একটু যারা সুনামগঞ্জ থেকে শুরু করে একটু ভাটি এলাকার ওইদিকে পানিটা এখন একটু চাপ পড়বে আরকি। ওইদিকে আরকি। কিন্তু এইদিকে একটু আ ইয়ে হয়ে গেছে আরকি। আর শ্রীমঙ্গলে আপনার বন্যার পানি-টানির কোনো সমস্যা নাই। বুঝছেন? আচ্ছা, ওইটা তো আচ্ছা, পুরাটাই হচ্ছে আপনার আ ইয়ে আরকি, পাহাড়ি এলাকা আরকি। বুঝছেন? আচ্ছা, তো আচ্ছা। এই সময়টাতে আপনার জন্য পারফেক্ট হবে যদি আসেন। তবে শ্রীমঙ্গল ইনশাল্লাহ। থেকে আমাদের আ দূরত্ব সম্ভবত প্রায় ১০০ কিলোমিটার কাছাকাছি। ও শহর থেকে আচ্ছা, আরকি। ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার ক্লায়েন্টরা কোন দেশের ছিল? মানে বেশিরভাগ? বেশিরভাগ ইউএসএ, কানাডা। ইউএসএ, এটা আমি কানাডা। আমি চুজ করতেছি। আসলে প্রথম দিকে ক্লায়েন্ট ছিল আমার, ইউরোপেও ছিল। যেমন আপনাকে আমি ফোন দিয়ে বলতাম ভাই ইউকের ক্লায়েন্ট গুলো কি এরকম কেন? হুম, হুম, হুম। আপনি বলতেছিলেন ওরা তো ব্রিটিশ, এই কারণে। ডিপেন্ড করে ভাই আসলে কার কোনটা স্যুট করে। হুম, হুম। বাট আমি সব দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি টুকটাক, কিন্তু আমার কাছে সুইটেবল মনে হয়েছে যে ইউএসএ, কানাডা। ওরা খুব জেন্টেল, ওদের অ্যাপ্রোচ অনেক সুন্দর, কথা এবং কাজে মিল থাকে অনেক। এর মধ্যে আচ্ছা, জার্মানিও ভালো, জার্মানিরও ক্লায়েন্ট ছিল ভালো। বাট আমি প্রেফার করবো যে ইউরোপের চাইতে ইউএসএ, কানাডা বেস্ট। ওদের বাজেটটা ভালো। বাজেটটা ভালো। হ্যাঁ, আর হচ্ছে আ আপনার রিপিটেটিভ ক্লায়েন্ট, মানে একটা ক্লায়েন্টের সাথে অনেকদিন ধরে কাজ করতেছেন এরকম আছে কয়েকটা?
হ্যাঁ, এরকম আমি তো রিপিটেড ক্লায়েন্টেরই কাজ করতেছি লাস্ট 1.5-2 বছর যাবত। নতুন করে আচ্ছা অ্যাপ্লাই খুব একটা করা হয় না। ভাইয়া, আপনার এখন যদি একটু আরেকটু গভীরে জানতে চাই যে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আগামী কত বছর সার্ভাইভ করা বা মানে প্ল্যানিং থাকে না মানুষের এরকম। এখন এই মুহূর্তে আপনি যে কাজটা করতেছেন ওই কাজের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার আর্নিং এর যে বর্তমান অবস্থা বা আপনার যে প্ল্যান, এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে একটা মানুষ 50K বা এর আশেপাশে বা একটা টপ রেটেড যাওয়ার পরে সে কিভাবে চিন্তা করে বা করতে হবে, এটা হয়তো একটা আমরা আইডিয়া পেতে পারি আর কি। আমি যে স্কিলটা আছি এই স্কিলডে আমার আরো কিছু ক্লায়েন্ট অ্যাড করতে হবে, আরো কিছু ক্লায়েন্ট গ্রো করা। লাইক আমার কাছে ফিক্সড বাজেটের ক্লায়েন্ট, রেগুলার ক্লায়েন্ট আছে অলমোস্ট 30 জনের মতো। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি না, এটা রিয়েলটাই বলতেছি। 30 জন ক্লায়েন্টের মধ্যে আমি সবসময় দেখতেছি যে প্রতি মাসে 4-5 জনের ক্লায়েন্টের কাজ থাকতেছে। তো আমি এই 30 অঙ্কটাকে 100 করার পরে আমি নতুন স্কিল অ্যাড করা শুরু করব প্রপারলি। আপনি টোটাল কতটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন? মাত্র 30টা। মাত্র এবং 30টা? হ্যাঁ, এই 30 জনই ঘুরে ঘুরে ফিরে বারবার আসতেছে। আচ্ছা 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 আমি আচ্ছা বেশি ক্লায়েন্টের সাথে খুব একটা কাজ করিনি, বাট আমি ক্লায়েন্ট আচ্ছা। খুব মানে চুজ করে আমি জবগুলোতে অ্যাপ্লাই করি। আমি ফার্স্টে যেটা বলছিলাম, জবগুলো অ্যাপ্লাই ক্ষেত্রে আমি একটু ট্রাই করি, যে বোঝার চেষ্টা করি যে ক্লায়েন্টের আর্নিংটা কিরকম, এটা দেখার চেষ্টা করি যে আচ্ছা ক্লায়েন্টের ভাই, আর্নিং। একটা একটা প্রশ্ন তো মনে হয় এটা চাপা পড়ে গেছে, যে আপনি জি ভাইয়া। আপওয়ার্কের কভার লেটারে মানে কত লাইনের ভিতরে লেখেন, কি কি উল্লেখ করেন, কেমনে শুরু করেন, এই জিনিসটা একটু যদি একটু বলতেন। আচ্ছা, ওই শুরুর দিকে আমি আপওয়ার্কে কাভার লেটারটা নিয়ে অনেক আসলে একটু, আমার কাছে একটু টেনশন মনে হচ্ছিল যে এটা কিভাবে কি করা উচিত। তাই আমি অনেকগুলো প্রোফাইল একসাথে রিভিউ করলাম। আমি কিছু ওয়ার্ড ফাইলে 4-5 জনের লেখাটা কপি করে ওটা একটু ডিটেলে চেক করার চেষ্টা করলাম যে কে কি লিখছে। আসলে দেখলাম সবার লেখাটাই একই রকম মোটামুটি। তা আমি ওইটাকে একটু সিম্পল ইংলিশ দিয়ে আমি একটা আপওয়ার্কে কভার লেটার দিয়ে রাখছি। আহ, তবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের সময় যেটা আমি বলবো, যে আমাদের সময় তখন যেটা ছিল যে 1 থেকে 5 হুম। নাম্বার অফ অ্যাপ্লাই বা এখানে যে কম্পিটিশনটা ছিল, 1 থেকে 5 জন অ্যাপ্লাই করছে এটা দেখা যাইতো, এখনো দেখা যায়। কিন্তু তখন তো বুস্টিং ছিল না। বুস্টিং না থাকায় কেউ পেছন থেকে এসে কিন্তু 1 থেকে 5-এর মধ্যে ঢুকতে পারতেছিল না। তখনকার সময়টা বুঝতে পারছেন ভাইয়া? হুম হুম আপনি তো হুম হুম দেখছেন তখন। তো এই হুম। কারণে আমি 1 থেকে 5-এর মধ্যে আমি অ্যাপ্লাই করব এবং ক্লায়েন্টের। আচ্ছা, অনেকেই অনেকেই বুস্টিং বিষয়টা বুঝতেছে না। ধরেন আচ্ছা। আহ, ধরেন কোন একটা ব্যক্তি একটা জবে অ্যাপ্লাই করবে, সে দেখে আসলো যে এই জবে অ্যাপ্লাই করতে 10টা কানেক্ট লাগে মনে হুম, করেন, হ্যাঁ। তো সে যখন কভার লেটারটা লিখলো, লিখার পরে যখন এই 10টা কানেক্টই তো লাগার কথা, সবারই আগে যেটা লাগতো যে সবারই 10টা হুম, কাটতো। কিন্তু এখন যেটা করতেছে, কভার লেটার লেখার পরে আইসা দেখা যাচ্ছে যে অনেকে বুস্টিং দিয়ে রাখছে। বুস্টিং দিলে যেটা হয় যে তার যে অ্যাপ্লাইটা সেটা যে যত বেশি আরো বেশি কানেক্ট, ধরেন 10টার জায়গায় সে আরো 10টা অ্যাড করে রাখলো, হ্যাঁ। হুম, আরেকজন আইসা দেখলো যে সে তো 10টা 10টা 20টা হয়েছে, তা আমি 25টা দেই। এভাবে কিন্তু প্রতিযোগিতা হয়, হ্যাঁ। হুম, অথবা কেউ একজন বললো যে আহা রে বেটা, তুই আমার সাথে আসোস, আমি একবার 100 দিয়ে রাখবো, হ্যাঁ। হুম, তো সে আরো 90টা, 10টার সাথে 90টা দিয়ে রাখলো, তার মানে 100 হুম, হয়ে গেল। তার মানে এইভাবে কিন্তু এখন এই জবে অ্যাপ্লাই করার পরে বুস্টিং সিস্টেমটা আসছে। তার ফলে যেটা হচ্ছে, যত বেশি কানেক্ট যাচ্ছে তত বেশি তার কানেক্ট কিনা লাগতেছে। হ্যাঁ, জবেতে অ্যাপ্লাই করতে হবে, কিনা হুম। লাগতেছে। তো এইটাই আর কি ভাইয়া, অনেকে অনেকে আবার এটা প্রশ্ন করতে পারে। তো এই জিনিসটা এরকমই হয়েছে যে আগে ধরেন 1 থেকে 5 যারা অ্যাপ্লাই করতো, যে সবার আগে অ্যাপ্লাই করতো সবার আগে ক্লায়েন্টের কাছে যাইতো। কিন্তু এখন হুম। সিস্টেমটা উল্টা হয়েছে যে বুস্টিং আসে পড়ছে। বুস্টিং যে বেশি কানেক্ট দিবে, মানে যার কি বলে, মানি ব্যাগে যত বেশি টাকা পয়সা তার সম্মান একটু বেশি তার। এ, বর্তমান দুনিয়াটা এরকম হয়ে গেছে ভাই, পুঁজিবাদী সমাজ, তাই না? হ্যাঁ ভাই, এই কারণে ভাই নতুনরা আসলে খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, যে একটা নতুন মানুষ এসে এখানে বিট করে ওঠাটা। তো সেক্ষেত্রে ওই ছোট জবে যাওয়াটা আমার কাছে প্রেফারেবল মনে হয়। এবং যদি আল্লাহর সাহায্যে সে ছোট জব কোনোভাবে পেয়ে যায়, তার উচিত হবে প্রথম $100 তার উইথড্র না দেওয়া, তার প্রথম $100 দিয়ে আবার কানেক্ট কেনা, হুম 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 হুম। যদি সে লং টার্ম চিন্তা করে।
আরেকটু ধৈর্য ধরতে হবে, প্রথমে $100 আবার কানেক্ট কিনা, এবং তারপরে ওই যে 1 to 3 months যে জবগুলো বা 3 to 6 months যে জবগুলো থাকবে সেগুলোতে তার অ্যাপ্লাই করা উচিত হবে। তারপরে সে ভালো একটা আর্নিং পাবে ইনশাল্লাহ। আচ্ছা, না ওই যে কভার লেটারে ধরেন ছোট জবে অ্যাপ্লাই করলো, কি লিখবো? মানে লেখার ধরনটা কিরকম হইতে পারে? এক লেখার একজনের ধরনটা থাকে তো। হ্যাঁ এরকম হতে পারে আপনার যে স্টাইলটা কি? আপনার স্টাইলটা কি? আমার ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমি আমারটা একটু বড় করেই লিখি আমি, কারণ আমি খুব কম অ্যাপ্লাই করি, যেটাতে করি মোটামুটি শিওর হয়ে অ্যাপ্লাই করার ট্রাই করি, এবং এখানে বুস্টও করি হিউজ পরিমাণ করলে। এখন করা হয় না, মূলত হচ্ছে নিজের সম্বন্ধে লেখার পরে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আহ, কি কাজটা আসলে এতদিন করলাম, কোন কোন ক্লায়েন্টের জন্য, আমি তাদের ডিটেলটাও দেই যে আমি এরকম এই কোম্পানির সাথে এতদিন যাবত কর্মরত আছি ফ্রিল্যান্সিং এ, আপওয়ার্কের মাধ্যমে। তারা চাইলে এটা যাচাইও করতে পারবে, ওইখানকার কিছু প্রজেক্টের অংশ আমি লিঙ্ক আকারে দিয়ে দিই। এটা লিঙ্ক তো আকারে নতুনদের দেওয়া ক্ষেত্রে পাবে না, নতুনরা তো এভাবে লিখতে পারবে না। নতুন সময়ও তখনও ভাই আমি এইভাবেই করছিলাম, কারণ মনোর ভাইয়ের কাজগুলোকে আমি এনে অ্যাড করে দিছিলাম একটু আচ্ছা আচ্ছা ডিটেল করে, মানে আমি একটা প্রসেসেই ছিলাম। কিন্তু আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি যেটা সবাই বলে যে সিম্পল ইজ বেস্ট, স্মল ইজ সিম্পলার, এন্ড সিম্পলার ইজ বেস্ট, এরকম কিছু একটা, যে ছোট করে লেখাটা বেটার শুরুর ক্ষেত্রে। বাট আমি ছোট করে লিখে খুব একটা ফিডব্যাক পাইনি, আমি এরকম কভার লেটারগুলো অনেক বড় বড় করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু ডিটেইলে, যাতে ক্লায়েন্টটা যদি পড়ে সে যাতে আমাকে নক করে। আচ্ছা, স্ট্রাকচারটা কি? ধরেন আপনি প্রথমে কি লিখতেন, তারপরে ওই যে যাদের যাদের কথা বলতেন ওইটাতে কি ও মানে কিভাবে? প্রথমে নিজের সম্বন্ধে দিতাম যে মাই নেম ইজ মোহাম্মদ মাজহারুল হক, আই হুম এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, আই এম ওয়ার্কিং হেয়ার last 3 years with several clients, and I can help you to uh, I can help you to build a database of this industry. তারপরে তার জবটার ব্যাপারে একটু ডিসক্রিপশন অনুযায়ী লাইক একটা স্যাম্পল তৈরি করে ফেলতে পারলে আরো বেটার। যেমন আমি যখন ডিসাইডেডই করে ফেলি যে আমি এটা বুস্ট করব, তাহলে সময় যতটুকু যাচ্ছে যাক, আমি তার যে প্রজেক্টের ডিসক্রিপশন দিয়েছে ওটার উপর একটা স্যাম্পলও তৈরি করে ফেলতাম। ওই স্যাম্পলের লিঙ্কটাও আবার ওইখানে অ্যাড করে, তারপর আবার নিচে দিয়ে যে আমি এতদিন যাবত দে আর মাই প্রিভিয়াস ক্লায়েন্টের নেম, তারপরে তার কিছু প্রজেক্ট, তার হুম সাথে আবার কোন প্রজেক্টটা নিয়ে কাজ করছি, একটা হেলথ কেয়ারের প্রজেক্ট অ্যাড করা হয়, আবার একটা আছে রিক্রুটমেন্ট কোম্পানির কিছু প্রজেক্ট ছিল ওগুলো অ্যাড করা। তারপরে তাকে হুম এটাও আবার অফার করা যে স্টিল উই আর হেয়ার হ্যাপি টু প্রোভাইড ইউ এ ফ্রি স্যাম্পল, ফিল ফ্রি টু রিচ আউট আস। তারপরে হুম আমার হুম। নামটা দিতে শেষ। আচ্ছা, মানে আপনার যে কাজের প্রুফ আছে প্রুফ গুলা দিলেন, অথবা নতুনরা যেটা করতে পারে উনি নিজেই বিভিন্ন টাইপের প্রজেক্ট করে ওই প্রজেক্ট গুলাই রেফারেন্স হিসেবে দিতে পারে যে হ্যাঁ হ্যাঁ, আমি আমি নতুন এই অবস্থায় আমি লোকাল মার্কেটে কাজ করতেছি, আমি এটা বলেই দিতাম। এরকম করতে করতে আচ্ছা চলে আসছে ভাই, বিশেষ করে এরকম করতে করতে চলে আসছে দিতে দিতে। আচ্ছা আর চলে তাহলে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি রাসেল ভাইয়ের ফোন দিতে হবে। রাসেল ভাই ঘুমায় থাকুক আর যাই করুক, আপনাকে অবশ্যই হেল্প করবে, আমার বিশ্বাস, আমাকে করছে। এখন ভাই আমি তো ঠিক আছে ঠিক আছে, না রাত ঠিক আছে। 12:30টায় ফোন দিয়েছিলাম ভাই, আপনার মনে আছে? আপনি মনোহর ভাই দুজনই মিটে আসলেন, তখন হুম মনে হয় হুম খুলনা ছিলাম। হুম 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 হুম। একটা ঠিক 5 ডলার আছে। প্রজেক্ট ছিল আইটি ইন্ডাস্ট্রির। না বা আলহামদুলিল্লাহ প্রতিদিনই 4-5 জন ভাইকে প্রজেক্টে হেল্প করা হয়, তো যারা ইয়ে করবেন। তো আমি মানে আমি আমার সময়টা একটু বলি আর কি। আমার সময়টা হচ্ছে যে সকালবেলা ঘুমাই আর কি। সকালবেলা ঘুমাইতে হয়। আর আমার যে কম্পিউটারটা আছে কম্পিউটারটা কবে বন্ধ হয়েছিল আমি এটা জানি না। এর উপরে যে কি 22 মানে কি বলে সিলেটে বলে যে 22 দিরাম আর কি। 22 বলতে মানে তার উপরে নির্যাতন করতেছে আর কি। জানি না কতদিন সে লাস্টিং করবে, তবে পাওয়ার সাপ্লাই টাপ্লাই এগুলা কারেন্ট টারেন্ট বেশি যায় আর কি, ইলেকট্রিসিটি। তো সবাইরে বলবো যে আসলে এই যে সুমন ভাই আছে, আমাদের গ্রুপে অনেক মেম্বার আছে, ওরাও হেল্প করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আহ, আমাকে সকালে যে ফজরের পর থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত আমাকে পাওয়া যায় না আর কি। অনেকেই নক করেন এই সময়, আমি সরি। তো ইনশাল্লাহ যারা নক করবেন ইনশাল্লাহ ওই সময়ের পরে বা আহ, এই সময়টা আসলে তেমন আমরা সবাই ঘুমাই আর কি, ঠিক আছে। তো রাত্রে 11টা 12টা 1টা 2টা আমাকে নক করবেন ইনশাল্লাহ, আমি আছি। তো এই আর কি ভাইয়া। আর মাজহারুল ভাইয়ের অ্যাপ্রোচ, মাজহারুল ভাইয়ের কমিউনিকেশন কিন্তু অনেক পাওয়ারফুল, এটা আমি জানি, আমি আন্দাজ করতে পারছি আর কি। তো আহ, হ্যাঁ ভাই, এটা আমি আমি শিখতেছি না আহ, আহ, আপনার থেকে, এখনো এটা শিখতেছি এটা আমি ভাই। এটা এটা অবশ্যই ভাই, আমি নিজেও শিখতেছি।
আমি আপনার কাছ থেকে বিশ্বাস করেন এই যে এতক্ষণ কথা বললাম প্রায় 1.5 ঘন্টা, অনেক কিছু শিখছি। তো না, দেড় শিখার ঘন্টা উপর আগে। দিয়ে হ্যাঁ, শিখার উপরেই থাকতে হবে। তো যারা নতুনরা আসতেছেন ভাইয়া, একটু কষ্ট করে ইংলিশ কমিউনিকেশনটা একটু বেটার করে ফেলেন, যেভাবেই হোক। এটা আসলে আপনাকে কেউ শিখাই দিবে না। আমি যেটা করছি আর কি, আমি যেমনি শিখছি, আমার শেখাটা হয়েছিল যে আমি আইএলটিএস করছিলাম 2017 সালে। এবং যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, এই কারণে হয়ে গেছে আর কি, মানে চিবাই পড়ে হয়েছে আর কি। তো চিবাই পড়ে আপনাদেরকে শিখতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, জি ভাই। আহ, তাহলে আমরা তাহলে আপনার কিছু জিনিসপাতি আর জানতে চাই। আহ, আচ্ছা, একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে তখন আপনি মূলত কিভাবে আনসার করেন? মানে কি সময় নেন নাকি খুব সময়, কম সময়ের ভিতরে আনসার করেন? এখন আমি ধরেন সময় নেই। একটু সময় নেন, না, এখন সময় আমি নিয়ে। প্রথম রেসপন্সটা দেই, থ্যাঙ্কস ফর রিচিং আউট, প্লিজ ওয়েট, আইল বি কাম ব্যাক সুন। তার প্রজেক্টটা দেওয়ার সাথে সাথেই তাকে আমি কোনো রেসপন্স দেই না আর কি, মানে প্রজেক্টের জন্য কোনো রেসপন্স দিই না, তাকে আমি নর্মালি অ্যাপ্রোচ করতেছি, ঠিক আছে আমি তোমার ডিটেলটা পেয়েছি, আমি তোমাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। একটু সময় নিয়ে, কারণ আগে যখন আমি তাড়াহুড়া করতাম আমার মিস্টেক হইতো, আমি আগে খেয়াল করে দিচ্ছি, এই কারণে এখন আমি সময় নিই। আচ্ছা, তাড়াহুড়ো করলে মিস্টেক হয়। আচ্ছা ভাই, আপওয়ার্কের বেলায় যেহেতু আপনি আপওয়ার্কে টপ রেটেড, সো টপ রেটেড সেলারদের কাছ থেকে অনেকেই কথা শুনলে একটু কনফিডেন্ট পাবে আর কি। তো আপওয়ার্কে আপনি কত সময়ের ভিতরে জব অ্যাপ্লাই করেন? একটা জব দেখার পরে কত সময়ের ভিতরে অ্যাপ্লাই করেন? আমি ভাই বুস্ট এখনকার বুস্ট ব্যাপারটা আসলে, হ্যাঁ আসলে আমি একটু বুস্টিং এর কনফিউজ। ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ, আমি লাস্ট 2-3 মাস যাবত মাত্র 2টা জবে অ্যাপ্লাই করছি, এবং দেখলাম যে কোনো রেসপন্স আসে নাই, এবং আমি এরপর অ্যাপ্লাই করি নাই। আমি চিন্তা করতেছি যে, যেরকম বললাম, হয়তো আমারও $100 খরচ করে 500 বা 1000 কানেক্ট নিয়ে তারপরে যুদ্ধে নামতে হবে আর কি, এদের সাথে লড়তে গেলে। যদি নতুন ক্লায়েন্ট এই কারণে হান্ট করা যাচ্ছে না আপওয়ার্ক থেকে, এই ব্যাপারটার কারণে বড় জবের কথা বলতেছি, যেগুলো $500, $1000 বা $3000 জব, যেগুলো ওইগুলোর ক্ষেত্রে। কিন্তু ছোট জবগুলোর ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো, যে জবটা পড়ে যখন মনে হবে যে বুঝতে পারতেছে কেউ পারবে, সে করতে পারবে, এবং মনে হচ্ছে যে জবটার বাজেট কম, যখন মনে হচ্ছে, তাহলে ওইটাতে আসলে অ্যাপ্লাই করা উচিত নতুনদের ক্ষেত্রে। আর হুম। এই ক্ষেত্রে অ্যাপ্লাই অবশ্যই 10 থেকে 15 পার হয়ে গেলে আর আসলে অ্যাপ্লাই করা ঠিক না, সেক্ষেত্রে রিপ্লাই আসে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আরেকটু ফ্রিল্যান্সিং তবে ভাই নিয়ে আরেকটু নতুনদের এখনকার ক্ষেত্রে যে বুস্টিং সিস্টেমটা নিয়ে, এটা নিয়ে ভাই অফলাইনে আপনার সাথে বুঝতে হবে ভাই, অবশ্যই। হুম, কারণ এটা ইনশাল্লাহ একটা ইনশাল্লাহ। চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গেছে আসলে এখন। একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাইয়া, আপনার কি এটা। ভাই মনে হয় যে আসলে $100 খরচ করা উচিত, আমি যে কথাটা বললাম? কারণ আমি রিসেন্টলি আমার আরেকটা ফ্রিল্যান্সিং এর ফ্রেন্ডের মতো একজন আছে, যে নোয়াখালীর দিকে বাসা, ওর 200K কমপ্লিট লিড জেনারেশনে, হুম হুম। $2 লাখ আর্নিং কমপ্লিট আপওয়ার্কে। তো আমি জিজ্ঞেস করলাম, ও বললো যেটা যে আমি আসলে এদের সাথে না পেরে উঠে আমি প্রতি মাসে $150 বাজেট রাখছি কানেক্ট কেনার জন্য। এই কারণে আপনাকে বললাম আমি, যে এরকম ভাবে যদি সবাই এখন বাজেট করে ফেলে, যে যে টোটাল আর্নিং এর থেকে $50 বা $100 বা $200 বাজেট করে রাখলাম, যে এই বাজেটটা দিয়ে আমি শুধু কানেক্টে ইনভেস্ট করব, ভাই আমাদের কি এই আমি রাস্তায় হাঁটা আ- উচিত? আমি আপনাকে বলি, ধরেন আপনার মার্কেট প্লেস কিন্তু অনেক বুদ্ধিমান, বুঝছেন? হুম, এবং এই বাজেট তোর কাছ থেকে আমি 10% করে নেব, ফাইবার বলতেছে তোর কাছ থেকে আমি 20% করে নেব, এরপরও আমি তোর এখান থেকে ভাগ বসামু। এই কারণে ভাই এগুলা করতেছে, বুঝছেন? এর বাইরে কিছুই না। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ফিল্টারিং হয়ে যায় আর কি নতুনদের বেলায়, বেশিরভাগ ধরেন যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট মোটামুটি কাজ রাইট। করতেছিল তাদের তাদের জন্য তো ব্যাপার না, কিন্তু নতুনদের জন্য এখন আসলে আলটিমেটলি মার্কেট না, শুধুমাত্র মার্কেট প্লেসের বাহিরেও চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা আসতেছি ভাইয়া, আমরা আর বেশি সময় নিব না, হয়তোবা আরো 20 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, বা 10-15 মিনিটের ভিতরে। তো ভাইয়া, আমি ফ্রিল্যান্সিং এর তো অনেক ভিডিও আসলে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে ভিডিও বানায়, অনেকে অনেক কথা বলে। আমি নিজেও প্রায় 2019-20 মার্চ থেকে বেশ অ্যাক্টিভ আর কি, বা অ্যাক্টিভলি হচ্ছে আপনার শিখাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি শুনতেছি এরকম আর কি, দেখেছি আর কি শুনতে, যে ভাই
ফ্রিল্যান্সিং বা এক সময় থাকবে না। ফ্রিল্যান্সিং করে তোমার কোনো লাভ নাই। তুমি এক কাজ করো, তুমি একটা ব্যবসাতে মুভ করো। হয়তোবা তুমি তোমার কোনো একটা এজেন্সি বিল্ড আপ করো, বা এজেন্সি বিজনেসের দিকে যাওয়া বা ইয়ে করা। তো আমি আমার কথা একটু বলি, আমার ফিলোসফিটা বলি, পরে আপনারা জানবো। তো এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা ভিডিও তৈরি করছেন, বড় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, যারা করতেছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে। বাংলাদেশের বড় একটা রেমিটেন্স কিন্তু এখনো পর্যন্ত ফ্রিল্যান্সিং দিয়ে আসে। হয়তোবা এটা লার্জ স্কেলে হোক বা স্মল হুম, স্কেলে হোক, আসতেছে। হ্যাঁ, আসতেছে। এবং মাঝারুল ভাইদের মতো আরো অনেক, আমি আপনাদের আপনাদের সামনে আরো অনেক ভাইদেরকে নিয়ে আসবো, যারা শুধু একা না। উনি যে, ভাইয়া যে বলছে $50,000 ইনকাম হয়েছে বা এর আশেপাশে, এটা কিন্তু ওনার একলা পকেটে যায় নাই। ওনার মাধ্যমে কিন্তু আল্লাহ রিজিক অন্য অন্য কারো, অনেকে অনেকে দিয়ে দিছেন। হ্যাঁ, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে দিচ্ছেন। এই যে আপনারা ইন্সপায়ার করতেছেন না, বা কি বলে, অফলাইন কোনো একটা বিজনেস বা ফ্রিল্যান্সিং না করে, মার্কেট প্লেসে না থেকে, আহ, মানে ধরেন একটা একটা ওয়েবসাইট করা বা একটা ইয়ে করা, মানে ডিমোটিভেট করা হচ্ছে আর কি ফ্রিল্যান্সিংকে। ফ্রিল্যান্সিং এর কেরিয়ার হয়ে ধ্বংস। তো আমার কাছে মনে হয় যে একটা মানুষ যখন ফ্রিল্যান্সিং করে করে, ছোট ছোট করে করে কিছু মানুষ ম্যানেজ করবে, নিজে কাজ করবে, নিজে যখন কিছু ক্লায়েন্ট ম্যানেজ করবে, তখন সে যদি লার্জ স্কেলে, সে ধরেন মাঝল ভাই যদি এখন ভাই চিন্তা করে যে আমি তো লিড জেনারেশনে মোটামুটি একটা কনফিডেন্ট আসছে, ভাই এটা পারমো, এটা 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 হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এখন উনি গুগল একটা শিখে বা এসইও টাইপের কিছু একটা শিখে, তাহলে ওনার দুই তিনটা আরো স্কিল হয়ে গেল, আরো দুইটা বা তিনটা স্কিল ওনার অ্যাড হবে। তো এগুলা করতে করতে যখন উনি দেখবে যে ওই ইন্ডাস্ট্রিতে উনি ভালো করতেছেন, এবং কিছু মানুষকে উনি ওই ইন্ডাস্ট্রির জন্য নিজে রেডি করে ফেলছেন, তখন দেখা যাবে যে উনি একটা, হয়তোবা কোনো একটা ওয়েবসাইট করে, কোনো একটা এজেন্সি করে, একটা অফলাইনে কোনো একটা এজেন্সির মতো করে, উনি কিছু মানুষকে পার্মানেন্টলি হায়ার করে, হ্যাঁ, পেইড মার্কেটিং করে ক্লায়েন্ট আনলো, ওনাদেরকে দিয়ে কাজ করালো, একটা ইয়ে করে কাজ করালো। তো এখন আপনি যদি প্রথম থেকেই এই জিনিসটা বলেন, তাহলে একটু টাফ হয়ে যায়। কারণ একটা মানুষ যখন ফ্রিল্যান্সিং থেকে আসবে, তখন সে এটার ডার্ক সাইড বা এটা ম্যানেজ করতে যে কত কষ্ট হয়, বা একটা হোঁচট খেয়ে আসে, বা অনেক কিছু শিখে আসে। আসলে যেটা হবে যে বাস্তবতাগুলো ধরা পড়বে, এবং এই যে অফলাইনে বা উনি অনলাইনে কিছু মানুষকে ম্যানেজ করতেছে, লার্জ স্কেলে গিয়ে হচ্ছে উনি টিম ম্যানেজ করতে ওনার আরো সহজ হবে। সো আমি এটা মনে করি যে ফ্রিল্যান্সিং কি এখনো আপনি একবারে নিভাইয়ে দিয়েন না। কারণ এখন অনেক এআই প্রযুক্তি আসার পরেও এআই রিলেটেড অনেক কাজ আছে যেগুলো ক্লায়েন্ট করায়। অনেক অনেক কাজ হুম, আছে। আপনি ফাইবারে যাবেন, আপওয়ার্কে যাবেন, এআই এর জন্য আলাদা ক্যাটাগরি তারা বানায় দিছে। এটা কেন দিছে? হুম। এবং মানুষ কাজ করতেছে। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং এ আছেন, আপনি যদি এই রিলেটেড কোন একটা, এআই রিলেটেড কোন একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করার চেষ্টা করেন, বা এই রিলেটেড একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে মন্দ না। তবে একবারে নিষেধ করেন না। যারা ফ্রিল্যান্সিং এ আসতেছে তাদেরকে ইন্সপায়ার করা, এবং এটা বলা যে ভাই, ফ্রিল্যান্সিং এ আপনি একই লিনিয়ার বা কি বলে সমান্তরালি, একই লাইনে, বা রেলগাড়ির মতো যেরকম দুইটা সেম দূরত্বে থাকে, মানে ওইভাবে আপনি সরল রেখা বরাবর যাবেন না। এটা উঠানামা আসবে, স্যাচুরেটেড একটা কার্ভের মতো আর কি, এটা উঠানামা করে। সো যারা আসতেছে তাদেরকে ডিমোটিভেট না করে, হ্যাঁ, তারা একটা সময় ম্যানেজ করতে করতে তারা বিজনেসে যাবে, এটা করা। ভাইয়া, আপনার কি এই ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা? আপনার কিরকম মনে হয়? আচ্ছা, যারা আহ, মনে করতেছে যে ফ্রিল্যান্সিং থাকবে না, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল। কারণ ফ্রিল্যান্সিং তো মুক্ত পেশা, এটা তো অনেক আগে থেকেই আমাদের মধ্যে আছে, আমরা হয়তো বুঝতে পারি নাই। আমরা হয়তো এখন ডিজিটালি ফ্রিল্যান্সিং করতেছি, এই কারণে এখন ফ্রিল্যান্সিং নামটা অনেক ছড়ায় গেছে। কিন্তু এই ডিজিটালি ফ্রিল্যান্সিংটাই থাকবে, এটা থাকবে না যেরকম কিছু না, কিন্তু এটার আমাদের প্রতিনিয়ত কাজের যে ক্যাটাগরিটা এটা চেঞ্জ হবে। আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে এখন আমরা যেইভাবে সেলসে কাজ করতেছি, বা আমরা যেইভাবে ডিজাইনে কাজ করতেছি, অথবা আমরা যেভাবে ভিডিও এডিটিং এ কাজ করতেছি, এটা হয়তো 5 বছর পরে এরকম হবে না, একটু ডিফারেন্ট হবে। কিন্তু কাজগুলো থাকবে, মানুষেরই করা লাগবে, আমাদের মতো মানুষেরই কাজগুলো করবে। কাজ চলে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই কোনোটাতে। কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু আপডেট হওয়া লাগবে প্রতিনিয়ত, কিন্তু কাজ থাকবে, আর্নিংও থাকবে। কারণ আমি ফার্স্ট একদম শুরুতেই
ভিডিও শুরুতে আপনাকে যেটা বললাম, আপনি ফাইবার বা আপওয়ার্কের ডেটা দেখেন, তাদের সেলস কত ছিল 2020-এর আগে আর 2020-এর পরে সেলস কত। সেলস মানে কি, ওই তাদের যতটুকু সেলস তার 80% ডলার আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সাইটগুলোতে আসছে। ব্যাপারটা তো তাই, তারা তো আমাদের 20% নিয়ে যাচ্ছে, 80% তো আমরা রেখে দিচ্ছি। তাহলে এই 80% গুলো তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন এই সাইডে আসছে। সো তাদের সেলস যদি বাড়ে তাহলে আমাদেরও তো এখানে আর্নিং বাড়তেছে। তো এইভাবে জি, চিন্তা জি, করলে জি। যেহেতু, হ্যাঁ, আপওয়ার্ক ফাইবারের ডেটাটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে না, এটা কোনোভাবেই এটা বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমার মনে হয় যে এটা ফিউচার অফ ওয়ার্ক, ইভেন ইন ফিউচার সবাই হোম অফিস করবে, এটা আমার মনে হয়। হয়তো আগামী 15-20 বছর বা 40-50 বছর পরে অফিসটা তো এরকম থাকবে না যে গিয়ে অফিস করা লাগবে, শুধুমাত্র যারা কোনো রকম প্রোডাক্ট তৈরি করতেছে, ফিজিক্যালি প্রোডাক্ট তৈরি করছে তাদেরই হয়তো যাওয়া লাগবে। ফিজিক্যালি প্রোডাক্ট তৈরির সাথে যারা কাজ করতেছে না তারা সবাই ঘরে বসে অফিস করবে আগামী হুম, হুম। 15-20 বছর পর থেকে, এরকম একটা রেভলিউশন আসতেছে। তো সেই ক্ষেত্রে এটা পুরোই উল্টো একটা কথা যে ফ্রিল্যান্সিং থাকবে না, আমার কাছে মনে হয় এটা ভাই। আচ্ছা ভাইয়া, আমি আমি আরেকটা উদাহরণ দেই। আমার ছোট বোন জামাই আর কি, কাউসার হুম, ভাই। তো উনি একটা সরকারি চাকরিজীবী আর কি। উনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এই টাইপের পড়াশোনা করছে, ওই ফিল্ডে আর কি এই মুহূর্তে আছে। তো উনি ওনার কাজের পাশাপাশি ওনার এলাকার কিছু ডিজাইন করে দেয়, মসজিদ, মাদ্রাসা অথবা কোনো ব্যক্তির বাড়ির ডিজাইন এগুলা করে দেয়। ঠিক আছে। উনি মার্কেটের যে ফাইবার, আপওয়ার্ক এগুলা কিছুই বুঝে না, বা ওই এই সেক্টরে আসে নাই আর কি। মানে বুঝতে পারছি। এই সেক্টরে আসে নাই। কিন্তু উনি কিন্তু কাজ করে দিচ্ছে ওই এক এক মাসে দেখা যায় এক একটা প্রজেক্ট করতেছে, বা এক এক ভাবে মানুষকে হেল্প করতেছে। এটা কি ফ্রিল্যান্সিং না? হ্যাঁ হ্যাঁ ভাই, এটাও তো ফ্রিল্যান্সিং। এটাও তো ফ্রিল্যান্সিং। একটু দেখেন না যে আপনার বাসায় যে বুয়া কাজ করে, হ্যাঁ হ্যাঁ সে সে কিন্তু বিভিন্ন বিভিন্ন বাসায় কাজ করে পরে আপনার বাসায় আসে। তো সে কি হ্যাঁ, করে? তো সেও এইভাবেই হয় ফ্রিল্যান্সিং আর কি। করা। হ্যাঁ হ্যাঁ। মানে হয়তোবা উবের পাঠাও, বাইক যারা ইউজ করতেছে বা হুম, গাড়ি চালাচ্ছে যে উবের আর পাঠাও, তারাও এক কাইন্ড অফ ফ্রিল্যান্সিং করতেছে। এক টাইপের, হ্যাঁ, এই টাইপেরই। সো হ্যাঁ এটার হয়তোবা সিস্টেমটা একটু ইয়ে হয়ে যায়। আর এআই নিয়ে যে চিন্তা, ওই যে একজন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে উনি বলতেছিল যে ভাই, যারা এআই নিয়ে টেনশনে আছেন, পৃথিবীতে এই মুহূর্তে কতটা এআই আসছে, কোন কোন সেক্টরে, এটা বের করার জন্য আরেকটা এআই টুল লাগতেছে। হুম, বুঝছেন? আরেকটা এআই হ্যাঁ টুলকে বলতেছি যে এই মুহূর্তে কোন কোন এআই আসতেছে। তো এটা কে ইয়ে করতেছে? এআই টুল রে যে তৈরি করতেছে, এটা মানুষ ডেভেলপ করতেছে না? মানুষই তো এটা ডেভেলপ করতেছে, মানুষই এটা ম্যানেজ করতেছে। সো হয়তোবা সিস্টেমের চেঞ্জটা আসবে। ভাইয়ারা অনেক সময় নিয়ে নিচ্ছি, অনেক মূল্যবান সময়। হ্যাঁ, না ভাইয়া আসলে সমস্যা নেই। আহ, আপনি আসলে শিক্ষক আমরা মানুষ। আমরা যারা এই মুহূর্তে আছি, আপনারাও একটা সময় হয়তোবা এই সময়টার অনেক গুরুত্ব বুঝবেন ইনশাল্লাহ। তো যারা দেখতেছেন তারা আমাদের দুইজনের জন্য দোয়া করেন, যাতে আমরা এই দেশের জন্য কাজ করতে পারি, নিজের ফ্যামিলির জন্য কাজ করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের রিজিকে বারাকা দান করেন, হালাল রিজিকের উপরে আমাদেরকে টিকায় রাখেন, এই আর কি। তো ফ্রিল্যান্সিংটা যারা শুরু করতে চান, আমি আশা করি যে কোনো শ্রেণী পেশার মানুষ, যে কোনো বয়সের মানুষ আপনারা শুরু করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখেন যে মার্কেটটাকে নষ্ট না করা আর কি, হ্যাঁ? মানে হুম, একদম আহ, মানে যেটা বলে যে খায়া না দেওয়া আর কি। আমরা তো এইটা করি আর কি, বাঙালি যেদিকে যাই ওইদিকে একদম শেষ করে ছাড়ি। সো শেষ হয়ে যাবে না, যারা কাজ পারে, যারা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে তারা শেষ হয়ে যাবে না। তবে যারা উইরা এসে জুইরা বসছিল, হবে কিনা নাকি মানে এরকম যারা ছিল আর কি, তারা মানে ঝরে পড়বে আর কি। এটা আমার ইয়ে। ভাই, মোবাইল দিয়ে তো ফ্রিল্যান্সিং করা যায় না, না? না না ভাই, কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? না না, সম্ভব না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। হয়তো বা আপনি যেই কাজগুলো শিখতেছেন, মোবাইল দিয়ে যে ধইরা ভিডিওটা দেখতে পারবেন আর কি, আর কিছু না। এতটুকুই। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসের বাহিরে যদি আমি একটু বলি, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। হ্যাঁ, আউট অফ সুযোগের মার্কেট। সুযোগ আছে। আপনি গুগলের শিখেন, আপনার প্রতিষ্ঠানে যে সার্ভিসটা আছে আপনি গুগলে সার্চ করেন না, বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন ইউএসএ লিখে সার্চ করেন, অনেক মানুষ স্পন্সর্ডে আসবে গুগলে, ফেসবুকে স্পন্সর্ডে আসবে। তারা কিভাবে, তারা তাদের বিজনেসটা ওইভাবেই করতেছে। আপনি ওইভাবে করেন। আপনি একটা রাইট। ওয়েবসাইট বানান, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান, একটা
ক্লায়েন্ট এজেন্সি ওয়েবসাইট বানান, যেটা দিয়ে আপনি আপনার সার্ভিস মানুষের কাছে পৌঁছান বা কেউ টার্গেটেড। যদি কোনো কাজটা পারে, সে যে কোনো কাজই হোক, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, এসইও অথবা ওয়েব ডেভেলপমেন্ট, সে ওই এজেন্সির সাথে যদি যোগাযোগ করে, আমার এরকম হয়েছে ভাইয়া, আমি হুম হুম হুম। ইউএস এর এরকম এজেন্সির সাথে যোগাযোগ করার পরে অর্ডার আসছে, অনেক বড় অর্ডারও আসছে, দীর্ঘ সময় মানে ছিল। আপনি যদি নিজে এরকম এজেন্সি না, হ্যাঁ। ভাই যেটা বলতে চাচ্ছে আর কি, আপনি যদি এরকম এজেন্সি নিজে না খুলতে পারেন, এই হুম এজেন্সি গুলাকে আপনি খুঁজে বের করেন যারা এই ধরনের হুম। সার্ভিস দেয়, এবং রাইট। এদের সাথে যোগাযোগ করে এদের বিভিন্ন পোর্টাল আছে, ফাইবার, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, এদের ইমেল আছে, ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, অনেকভাবে তাদের সাথে রিচ আউট করা যায়, এবং তাদেরকে বলার চেষ্টা করেন। হ্যাঁ, এটা হুম। এক একভাবে এক একজন বলবে। তো এটা কোনো কিতাবাদি নাই যে এটা লিখলে আপনি কাজ পেয়ে যাবেন, এরকম না। হ্যাঁ, সেটাই। বাট বাট আপনার বলা উচিত যে, বোঝানো উচিত যে আমি তোমার এই কাজের জন্য ফিট, তোমার একজন কর্মী হিসেবে আমাকে নিয়ে নাও, বা এই টাইপের, মানে কর্মী হিসেবে যুক্ত হওয়ার একটা অভিপ্রায় তাকে বলতে, মানে বোঝানো, এইভাবে আর কি আমরা চেষ্টা করতে পারি। আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সার যারা আছেন তাদের ইনভেস্টের একটা জায়গা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনি টাকা পয়সা খরচ করেন, স্কিল ডেভেলপ করেন, হুম। ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনার ক্লায়েন্টের কাছে যাইতে হবে না, এরকম সময় আসবে, তবে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে মার্কেটের বাইরে যারা কাজ করেন, তাদেরকে পেমেন্টের ব্যাপারে কিভাবে কিভাবে আনেন পেমেন্টটা? পেমেন্ট প্রথমে আমি যেটা করতাম যে মার্কেটের বাইরে যারা থাকতো তাদেরকেও আমি আপওয়ার্কে নিয়ে আসতাম। তখন হুম পর্যন্ত হুম আমি ওয়াইজের ব্যাপারটা জানতাম না। এখন ওয়াইজের মাধ্যমে সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়া যাচ্ছে বা ব্যাংকেও নেওয়া যাচ্ছে। হুম আপনার হুম ওয়াইজ হুম অ্যাকাউন্ট থাকা লাগবে না, আপনার শুধু বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে। ক্লায়েন্ট তার ওয়াইজের মাধ্যমে পেমেন্ট পাঠিয়ে দিবে আপনার বিকাশে বা ব্যাংকে, অথবা হুম 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 এই, আর যেগুলো আমার লং টার্ম বায়ার মার্কেট হুম হুম প্লেসের হুম। বাইরে, তাদের আমি রিকোয়েস্ট করছি যে আপনি একটা পেওনার অ্যাকাউন্ট খুলেন, এবং সে খুলছে, এখন আমাকে পেওনারই পে করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলো শর্ট টার্ম সেগুলো ওয়াইজের মাধ্যমে বিকাশে বা ব্যাংকে চলে আসতেছে। আবার এই যে টেপ টেপ সেন নামে একটা ইয়ে আছে, ওইটা দিয়ে হ্যাঁ, আনা যায়। ট্যাপাটোসের নামেও আছে, ওইটা অনেক ক্লায়েন্ট আবার চিনে না, হুম আমি হুম, খেয়াল করে নতুন দেখলাম। হয়। হুম হুম হুম। হ্যাঁ, ওরা ওয়াইজটাকে প্রেফার করে বেশি, অথবা পেপাল। আচ্ছা আচ্ছা। তাহলে কোনো একটা ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে একটা পেমেন্ট মেথড দাও, তাহলে ওনার যদি একটা বিকাশ অথবা নগদ থাকে, তাহলে এটা দিলেই হবে, এই নাম্বার? হ্যাঁ, তার একটু ইউটিউবে ভিডিও দেখে নিতে হবে ওয়াইজ থেকে কিভাবে বিকাশে পেমেন্ট আনতেছে, দেখে আচ্ছা ওই স্টেপগুলো স্ক্রিনশটের মাধ্যমে ক্লায়েন্টকে দেখাই দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে। আচ্ছা, মানে গুগলে একটা সার্চ করলে হবে হাউ টু ট্রান্সফার ওয়েস্ট টু বিকাশ। রাইট। এটা একটু বলা। আচ্ছা ভাইয়া, তাহলে আহ, আপনার টিমে তো 4-5 জন আছে এই মুহূর্তে কাজ করতেছে। সর্বোচ্চ আপনার কত কত সংখ্যক টিম ছিল, বা আহ, সর্বোচ্চ প্রায় 12 জনের মতো ছিল। 12 জনের মতো ছিল? তারা হ্যাঁ। রিমোটলি কাজ করছে, মানে তাদের হ্যাঁ। বাসায় থেকে আপনার সাথে কাজ করছে? হ্যাঁ। হ্যাঁ। তো আহ, টিমের ব্যাপারে হচ্ছে, যারা টিমে কাজ করছে ওদের মধ্য থেকে এখন ফ্রিল্যান্সিং করতেছে বা এরকম আছে, বা? হ্যাঁ, একজন আছে তো, সজীব ভাই। ওনার তো এখন খুব ভালো অবস্থা, আই থিঙ্ক। ওনার অবস্থা অনেক ভালো অবস্থা এখন। কোন সজীব ভাইয়া এটা? আপনার স্টুডেন্ট ভাইয়া। আমাদের স্টুডেন্ট সজীব হ্যাঁ, ভাই? আপনার স্টুডেন্ট, হ্যাঁ, সেকেন্ড ব্যাচের। ওনার এই সজীব। বছর থেকে ওনার মোটামুটি একটা টার্নিং পয়েন্ট এই বছরটা। হুম হুম। ওনার অবস্থা অনেক ভালো এখন, মোটামুটি ফাইবারে ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে। আচ্ছা 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 রাইট নাও অলওয়েজই ওনার 4টা 5টা করে অর্ডার থাকতেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সজীব ভাই দেখলে হয়তো বা চিনবো, আমার সাথে হয়তো অবশ্যই কথা হয়েছে, কথা না হয়তো ভয় নাই। আমার মনে আসতেছে না হয়তো, অনেক স্টুডেন্ট হয়তো তো, বা। বাট উনি আমাদের সেকেন্ড ব্যাচে ছিল, আমার আন্ডারে কাজ করতো এক সময়। আচ্ছা বাট আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। নিজে খুব ভালো অবস্থানে আছে। হ্যাঁ। তো ফ্রিল্যান্সিংটাকে নেওয়া যাবে ভাই, ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় ভাই, না তাই না? নেওয়া যাবে তো? হ্যাঁ ভাই, নেওয়া তো যায় অবশ্যই। নেওয়া যায়, তবে নতুনদের জন্য একটু টাফ এই মুহূর্তে কাজ পাওয়া, অনেকটাই টাফ। তবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলা যে টাফ জিনিসটা আমার জন্য একটু সহজ করে দাও, আবার একটু ধৈর্য ধরে লেগে থাকার কোনো বিকল্প নাই, এটা আমি সবসময় বলে আসি। এবং আমি নিজেও আহ, বছরে মিনিমাম হইলেও 50,000 টাকার কোর্স কিনি, আমি বিভিন্ন জায়গা থেকে শিখি। হুম। বিশেষ করে বর্তমানে
কাজের পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্টে আছি। ভিডিও এডিটিং এর প্রতি আমার একটু কিউরিসিটি আছে। আহ, নিজের জন্য আর কি, এটা ইয়ে না, ক্লায়েন্টের জন্য না। আর মাজল ভাইয়ের সাথে আমার বসা হবে বা ইনশাল্লাহ। এখন এই মুহূর্তে আমি যে প্রজেক্টগুলোতে আছি ভাইয়ের সাথে কথা হবে। তো এইভাবে আর কি আগায় যেতে হবে। ভাইয়া দোয়া করেন আমাদের জন্য, সবাই দোয়া ইনশাআল্লাহ করেন। ভাইয়া, আপনিও আর দোয়া করেন ভাইয়া, এবং অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আহ, শুরুটা তো ভাই আপনার হাত ধরেই শুরু। আসলে রাস্তা তো আমি চিনতাম না, রাস্তা চিনাইছেন কিন্তু আপনি, এই জন্য ভাই অবশ্যই আসলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এটা উসিল্লা হইতে পারি, বাট হ্যাঁ, সবকিছুর জন্য আপনার আল্লাহকে ভিতরে ধন্যবাদ। বাট অবশ্যই আপনি একটা আহ, ওই টাইমে আসলে আমি আসলে কখনো ভুলতে পারবো না ভাইয়া। আই ফিল গ্র্যাটিটিউড টু ইউ। আমি সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এই ব্যাপারটার জন্য, ওই সময়টার জন্য। আলহামদুলিল্লাহ, মন থেকে আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইল আসলে। তো অনেক বড় হন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বড় ইনশাআল্লাহ। হওয়া থেকে ভাইয়া সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের দোয়া দোয়া পাওয়া। আর একটা বিষয় হলো যে আমি যাতে আল্লাহর কাছে গিয়া মানে ইয়ে করতে পারি যে ভুল কিছু যাতে না করি আর কি, ভুল যাতে সৎ পথে থাকি, এটাই আর কি। আর সৎ ইনকাম যাতে হালাল হয়, এবং যাতে নেক হায়াত দান করেন আল্লাহ, এটাই চাওয়া আর কি। দিন শেষে ভাই সবাই চলে যাব, সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না। এই ভিডিওগুলো হয়তো বা থেকে যাবে, কোন একটা জি সময় ভাই। হয়তো বা শুনতে পারেন যে রাসেল ভাই নাই বা সুমন ভাই নাই, আমরা হ্যাঁ, থাকবো না। এটাই এটাই। আর হ্যাঁ, ভাইয়া বিপদ আপদ এগুলো আল্লাহ দিবেন। আমাদের জীবনে অনেক বিপদ আছে, এবং এই মুহূর্তে মানুষ, বিশ্বাস করেন, মানুষ অনেক অনেক পেরেশানিতে আছে। এই পেরেশানিগুলো দূর করে দিক। আমরা যত বেশি আল্লাহর কাছাকাছি হব, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাইয়া শেষ পর্যায়ে যারা নতুন করে শুরু করতে চায়, নতুন করে স্বপ্ন দেখতে চায়, কোনো স্বপ্নের কথা কি আছে আপনার? চেষ্টা করতে হবে, চেষ্টা চেষ্টা থামানো করতে যাবে না, হবে। চেষ্টা থামানো মানে হেরে যাওয়া। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখা হবে আপনার সাথে জি ভাই, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ভাই। আমরা সবাইকে আসসালামু আলাইকুম।